দেখি আমরা চলেন একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে অনলাইনে কি লিখছে। অনলাইনে জাভাস্ক্রিপ্ট নিয়ে কি লিখছে চলেন। ও আর একটা কথা, যেটা তো আপু বললোই, জাভাস্ক্রিপ্ট আর জাভা ল্যাঙ্গুয়েজ এক না, দুটো ভিন্ন ল্যাঙ্গুয়েজ, সম্পূর্ণ ভিন্ন ল্যাঙ্গুয়েজ। এটা জাভাস্ক্রিপ্টের ওয়েবসাইট। আমরা তো ওয়েবসাইটে দেখবো না, আমরা হচ্ছে কোথায় দেখা যায়, উইকিপিডিয়া দেখলে ভালো আসবে। জাভাস্ক্রিপ্টটা কত সালে আসছে, কিরকম আসছে। এই দেখেন এইখানে ফার্স্ট প্রথমে রিলিজ হয়েছিল হচ্ছে, প্রথমে আসছিল 4 ডিসেম্বর 1995 এ, 24 ইয়ার্স অ্যাগো। তারপরে স্টেবল রিলিজ, বারে বারে ভার্সন আসছে, ইয়া করছে, আপনার আপডেট হয়ে আসছে। এইখান দিয়ে আপনার মোটামুটি একটা তথ্য পাবেন। এখানে আপনার একটু দেখলেই হচ্ছে পেয়ে যাবেন। এই কারণে এখন আমি যাচ্ছি না এখানে। আমি যেটা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের হচ্ছে কিছু স্পেসিফিকেশন বলবো, কিভাবে কাজ করে, ইনপুট আউটপুট, ডেটা টাইপ গুলা, এটা নিয়ে আলোচনা করব। চলেন তার আগে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ফাইল ক্রিয়েট করে রাখি। এটা আমাদের ক্লাস 23 this। আপনারা তো জানেন আমরা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করছি না, যদি না করি করব জাভাস্ক্রিপ্টের জন্য। আচ্ছা, তার আগে আমি বলি, জাভাস্ক্রিপ্ট টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নাল তো আপনারা বুঝতে পারেন, যেমন আমরা সিএসএস এ দেখছি। সিএসএস এ কত প্রকার ছিল, সিএসএস টাইপ বলতে পারেন কেউ? 3 প্রকার ভাইয়া। হ্যাঁ, 3 প্রকার। ইনলাইন, এক্সটার্নাল, ইন্টারনাল। হ্যাঁ, তো এইখানে কিন্তু আছে অনলি 2 প্রকার, ইন্টারনাল এক্সটার্নাল। তবে ইনলাইনে লেখা যায়, আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে, ওগুলোকে আমরা ইভেন্ট বলি জাভাস্ক্রিপ্টের ভাষায়। তো এইটা দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল তো বোঝেন, হচ্ছে আমার যে ফাইলের মধ্যে এইচটিএমএল কোড লিখবো, ওই ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট। আর এক্সটার্নাল হচ্ছে বাইরে একটা ফাইল রাখবো, ওই ফাইলটার এক্সটেনশন হবে জেএস, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন হয় জেএস, আর এটা হচ্ছে লিংক করে দেব। তো এইভাবে লেখা যায়। তো এই যে আমি বলতেছি যে ইন্টারনাল ইন্টারনাল এইচটিএমএল লিখবো, আমাদের ব্রাউজার, কিন্তু আমি আগেও বলছি, ব্রাউজার আমাদের রিড করতে পারে অনলি এইচটিএমএল ফাইলটা। আর সিএসএস ইয়াটা, যে কিউরি জাভাস্ক্রিপ্ট যেই ফাইলই বলেন, সেই ফাইল লিংক করে দিতে হয়, লিংক করে দিলে এইচটিএমএল ফাইলের মধ্যে আসলেই তারপরেই সে অনলি রিড করতে পারে, এইচটিএমএল ফাইলের বাইরে সে আর রিড করে না। তো আমরা ইন্টারনাল এক্সটার্নাল দেখবো। চলেন আমরা আগে টাইপটাই দেখি। এটার জন্য আমরা জেএস জাভাস্ক্রিপ্ট, আমরা যে ফাইলটা নেব সেটা একটা ফোল্ডার রাখবো, সেই ফোল্ডারের নাম দেবো আমরা জেএস। যে কোনো ফোল্ডার নাম দেওয়া যায়, তবে জেএস হচ্ছে স্ট্যান্ডার্ড, সবাই দেয়। তো আমরা বলছি সব কাজ করবো আমরা গুছালো ভাবে, জাভাস্ক্রিপ্ট জেএস এর মধ্যে রাখবো, সিএসএস সিএসএস এর মধ্যে রাখবো। তারপরে যে যে ফাইল দরকার হয় ওই রকম একটা ফোল্ডার করে তার মধ্যে রাখবো। চলেন এটা একটা রাখি।
এখন কথা হলো যে এই ফাইলটা তো যে কোনো নাম দিলেই চলে, তবে নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফলো করে, যেগুলো দেখলেই বোঝা যায় যে এটা আসলে জেএস এর ফাইল। আমাদের কাস্টমার জেএস এরকম ফাইল তিন প্রকার হয়, মানে তিনটা নামে সচরাচর সবাই দেয়। একটা হচ্ছে মেইন ডট জেএস, আরেকটা হচ্ছে কাস্টম ডট জেএস, আরেকটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। আমার কাছে স্ক্রিপ্টটাই ভালো লাগে, কারণ ইন্টারনালের স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখি, মানে একটা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিঙ্ক করি, তো এটাই ভালো লাগে। আপনারা এই তিনটার মধ্যে যে কোনো একটাই দিবেন, স্ক্রিপ্ট ডট জেএস। আমাদের একটা জেএস ফাইল তৈরি করলাম, একটা সিএসএস ফাইল তৈরি করে রাখি, একটা ফোল্ডার প্রথমে, একটা ফাইল style ডট এস, আর আমাদের একটা এচটিএমএল ফাইল। index.html, এই গেল হচ্ছে আমাদের তিনটা ফাইল। চলেন এটা আমরা রান করি সবকিছু। আমাদের জেএস প্রথম ক্লাস আমরা লিংক করব। এখন বলেন আমরা স্ক্রিপ্ট অর্থাৎ এই ফাইলটা পরে লিংক করতেছি। আচ্ছা এখন লিংক করি। জাভা স্ক্রিপ্ট ফাইলটা লিংক করব কোথায়? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জাভা স্ক্রিপ্ট ফাইলটা আমরা কোথায় লিংক করব? বোর্ডের ভিতরে। বডির ভিতরে একদম শেষে এসে লিংক করব। কেন লিংক করব? সেটা হচ্ছে ব্রাউজার উপর থেকে রিড করে। এইটা হচ্ছে টাইম রিলোড কমানোর জন্য, লোডিং টাইমটা কমানোর জন্য। সেটা কেমন? স্ক্রিপ্ট ফাইলের মধ্যে আমাদের অনেক ফাইল থাকবে, তারপর একটু লোড নিতে দেরি হবে। তো এই কারণে আমরা প্রথমে উপর থেকে দেখব আমাদের সব কন্টেন্ট গুলা, সিএসএস গুলা লোড হয়ে আমাদের সাইটটা আসবে, তারপর ধীরে ধীরে ওর সময় নিয়ে জাভাস্ক্রিপ্টটা লোড হবে, আমাদের সাইটটা আসবে। যখন এটা আমরা যদি লিংকের মধ্যে লিখি, তাহলে এইটা আসার পরে প্রথমে জাভাস্ক্রিপ্ট রিড হবে, তারপর এইগুলা রিড হবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট পুরো রিড হওয়ার পরে আমাদের কন্টেন্টগুলো সাইটে আসবে। এই টাইমটা কমানোর জন্য আমরা বডিতে স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্টটা লিংক করি। আর স্ক্রিপ্টটা লিংক করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এই ট্যাগের মধ্যে এসে সোর্স দেবেন এসআরসি, এর মধ্যে হচ্ছে আমাদের ফাইলটা লিংক করে দেব, বডিতে লিংক করে দেব। তো আপাতত এইটা লিংক করতেছি না, আমরা প্রথমত ইনলাইন দিয়ে কাজ করব। ইনলাইন দিয়ে কাজ করার আগে আমরা কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে
এই যে আমাদের জেএস ফাইল অর্থাৎ জাভাস্ক্রিপ্ট, এটা তো দেখতে হলে কিভাবে ভেরিয়েবল নিতে হবে এটা জানতে হবে। এটা জানার আগে প্রয়োজন হচ্ছে আমরা কিভাবে ইনপুট লিখব, কিভাবে হচ্ছে আপনার আউটপুট দেখব। তো ইনপুট আউটপুট কিভাবে দেখব এটা দেখার জন্য নির্দিষ্ট কিছু ওয়ে আছে, সেগুলো আমরা দেখব। আর আরেকটা কথা হচ্ছে, এই যে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা টাইপ থাকে, এর কিছু ডেটা থাকে, এই ডেটাগুলো কি কি টাইপের হয় সেটা আমরা বলবো। কি কি টাইপের হয় ডেটা? ডেটা হচ্ছে স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ, স্ট্রিং কি জানেন? স্ট্রিং হচ্ছে এই যে লেখা, নাম, সিটি, মানে এই লেখাগুলাকে স্ট্রিং টাইপ বলেন। এগুলা স্ট্রিং টাইপ সর্বদা কোটেশন মার্কের মধ্যে লিখতে হয়। অর্থাৎ যে কোনো প্রকার লেখা, মানে নাম্বার না, যে কোনো প্রকার লেখা, নাম, সিটি, অ্যাড্রেস, ঠিকানা, হোল্ডিং, মানে এই লেখাগুলা সবগুলো এক একটা স্ট্রিং। এগুলাকে কোটেশন মার্কের মধ্যে অবশ্যই লিখতে হয়, তাছাড়া জাভাস্ক্রিপ্ট কিংবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরতে পারে না। কারণ হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললাম এই কারণে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আপনার বেসিক সেম। বেসিক বলতে সবকিছুই সেম, শুধু স্ট্রাকচারটা একটু ভিন্ন। হয়তো এটাতে আউটপুট দেখে এক ওয়েতে, অন্যটাতে আউটপুট দেখে এক ওয়েতে। এই যে একটুকা মানে ডিফারেন্স, এটা যদি আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখেন তাহলে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে আপনার 2 দিনও সময় লাগবে না। কারণ হচ্ছে শুধু আপনি স্ট্রাকচারটা দেখবেন, স্ট্রাকচারটা জানবেন এই কারণে। তো আমরা কোথায় ছিলাম? আমরা বলতেছিলাম ডেটা টাইপ। টাইপ ডেটা টাইপ 4 প্রকার। একটা হচ্ছে স্ট্রিং হয়, আর একটা হচ্ছে নাম্বার হয়। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে ইন্টিজারও বলা হয়। নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এটাকে ইন্টিজার বলে প্রোগ্রাম ভাষায়। আর একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটি সেটাও দেখবো কিভাবে কাজ করে। এটা নির্দিষ্ট কোনো ডেফিনেশন যখন কাজ করে তখন আপনি বুঝতে পারবেন। 4 নাম্বার আরেকটা হচ্ছে বুলিয়ান। আপনার কি কেউ ইন্টারে আইসিটি কিংবা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে তো আপনারা জানেন যে বুলিয়ান কি। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ 0 এবং 1। তো প্রোগ্রামিং আমার কম্পিউটার আমাদের কি ভাষায় চলে, কম্পিউটার আমাদের কি ভাষা বোঝে তো বলতে পারবেন? 01 ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ, বাইনারি। বাইনারি সংখ্যা বুঝে। কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1, অর্থাৎ বাইনারি সংখ্যা, বুলিয়ান সংখ্যা, ট্রু আর ফলস। 0-তে ফলস, 1-তে ট্রু। এছাড়াও কিছুই বলে না। এই যে আমরা যে এই লেখা, বডি, এইচটিএমএল ট্যাগ, হ্যান লিখতেছি, এগুলা কনভার্ট হয়, কনভার্ট হয়ে 0 এবং 1-এ রূপান্তর হয়। ওইটা হচ্ছে কম্পিউটার বুঝে ওর মতো, তখন আমাদের কাজ করে আউটপুট দেখায়। এটা রূপান্তর করার জন্য কিন্তু আপনার যদি আইসিটি কিংবা ডিপ্লোমা ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স এগুলো পড়েন তো বুঝতে পারবেন যে হেক্সাডেসিমাল আছে, ডিসিমাল আছে, অক্টেল আছে, বাইনারি আছে। এইগুলা দিয়ে হচ্ছে কিভাবে কোনটার সঙ্গে রূপান্তর করে বাইনারিতে আনা হয়। তো যাই হোক, আমরা ওই বিষয়ে যাচ্ছি না। সেটা হচ্ছে আমরা তো ডেটা টাইপ জানলাম, এখন আমরা দেখব ইনপুট আউটপুট কিভাবে আনতে হয়, মানে কিভাবে লিখতে হয়। তাহলে চলেন আমরা প্রথমে ইনলাইন করব। ইনলাইন করার জন্য হচ্ছে আমরা বডির মধ্যে একটা ট্যাগ লিখব, স্ক্রিপ্ট ট্যাগ। এইটার মধ্যেই আমাদের সকল প্রকার জাভাস্ক্রিপ্ট লিখব। জাভাস্ক্রিপ্ট লেখার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, সেটা হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে এনভায়রনমেন্টটা তৈরি করতে হয়। এর মধ্যে যা লিখবেন সেটাই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট হিসেবে, জাভাস্ক্রিপ্টের কোড হিসেবে গণ্য হবে। এখন যদি আমি তো এখানে ধরেন একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিলাম, এর মধ্যে লিখলাম পি, আরে বানানটা পি ট্যাগ নিলাম।
আমরা ব্রাউজারে দেখি, ওপেন করে আসলো। এখন আমরা এইটা কি এইভাবে জাভাস্ক্রিপ্টে লেখা যায়? না, জাভাস্ক্রিপ্টে কিছু ওয়ে আছে, কিছু লেখার নিয়ম আছে। দেখি এইখানে আমরা এটা লিখে দিই তো কি অবস্থা হয়। কপি করে এখানে লিখে দিলাম ডাবল পিটার আশা করে। দেখেন এইখানে কিন্তু অলরেডি এইরকম একটা এরর দেখাচ্ছে। চলেন আসে নাই, কিছুই আসে নাই। এটা এরর কোথায় সেটাও দেখবো আমরা। তো এই রকম আসে না, এটা লেখার জন্য কিছু নির্দিষ্ট ওয়ে আছে। যেমন আমি যদি নর্মালি এইভাবে দেই, HTML ট্যাগ ছাড়াও দেই, দেখি তারপর কি হয়। তারপর কিছুই আসে নাই। আমি যদি এইটা ফেলে দেই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন কিছুই নাই কিন্তু, কিন্তু আমরা কিন্তু লিখছি। সেটা যদি আমরা ইনস্ট্রাক্ট এলিমেন্টে যাই তাহলে দেখতে পারবো, এই দেখেন একটা স্ক্রিপ্টের মধ্যে একটা পি লেখা আছে, কিন্তু এটা আসে না। এটা আনার জন্য একটা নির্দিষ্ট আউটপুট আছে জাভাস্ক্রিপ্টে। আনার জন্য হচ্ছে ইনপুট হচ্ছে একটা, মানে আপনি যে তথ্য দিবেন সেই ইনপুটটা হচ্ছে আপনার একটা। সেটার নাম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আপনি লিখেও নিতে পারেন যদি ভিডিও পরবর্তীতে ওইরকম না দেখা হয় সেরকম ভাবে। তো ইনপুট হচ্ছে একটা, আর আউটপুট হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের চার ভাবে আউটপুট দেখানো যায়, তবে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন কারণে দেখানো হয়, চারটাই এক ওয়েতে না। তো চারটা দিয়ে আউটপুট আমরা দেখি। সেটা একটা হলো অ্যালার্ট, আরেকটা হলো ডকুমেন্ট ডট রাইট, 3 নম্বর হলো কনসোল ডট লগ, আর লাস্ট হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল। এই চারটা দিয়ে আমরা মূলত জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখি। তো আসলে দেখা যায় কিনা চলেন প্রথমেই দেখি। প্রথমে আমি কি বললাম, অ্যালার্ট। অ্যালার্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখানোর ফাংশন। এটা এইভাবে লিখতে হয়, দেখেন চলে আসছে আমার সাজেস্টে অ্যালার্ট। আর যখনই ফাংশন লেখেন অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, কারণ যে কোনো ফাংশনের শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট হয়, এটাকে বলে প্যারেনথেসিস। এর মধ্যে ইনপুট দিতে হয়। এই ফাংশন ছাড়া কখনোই কোনো ব্র্যাকেট ছাড়া কখনোই কোনো ফাংশন কাজ করবেন না। এই ফাংশনের শেষে অবশ্যই একটা করে সেমিকলন দিতে হবে। সেমিকলন না দিলেও কাজ করে না। এই একটা সেমিকলনের জন্যই দেখা যায় ডেভেলপারদের 2 4 7 দিনের ঘুম হারাম হয়ে যায়। কারণ আপনি এইখানে সেমিকলন না দিয়ে 100 কোড লিখলেন, আপনার ভুল কিন্তু এইখানে দেখাবে না। ওই 100 কোডের নিচে আবার যেখানে সেমিকলন দিচ্ছেন ওইখানে ভুল দেখাবে। তখন আপনি খুঁজবেন যে এইখানে তো আমার কোনো ভুল নাই, 100 কোডের নিচে, তো আমার ভুলটা কোথায়। আবার ধীরে ধীরে দেখতে হবে কোথায় ভুল হয়েছে, মানে আইডিয়াই থাকে না যে সেমিকলন গুলোতে ভুল হয়। তো সবসময় লেখার শেষে সেমিকলন দেওয়ার অভ্যাস করবেন। আবার কিছু কিছু জায়গায় কিন্তু সেমিকলন দিলেও হয় না, সেটাও দেখবো আমরা কোথায় কি দিতে হয়। তো এই যে একটা ফাংশন লিখলাম আর শেষে একটা সেমিকলন দিয়ে ক্লোজ করে দিলাম, এই পুরোটুকু বলা হয় জাভাস্ক্রিপ্ট এক একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট অর্থাৎ যেই ফাংশন লিখলেন, ডট দিলেন, যতটুকু লাইন লিখলেন তার শেষে যখন একটা সেমিকলন দিবেন তখনই সেটা একটা স্টেটমেন্ট। আর জাভাস্ক্রিপ্ট রিড করে এক একটা স্টেটমেন্ট অনুযায়ী। সেমিকলন দিলেন, জাভাস্ক্রিপ্ট বুঝে গেল এইখানেই আপনার লাইন শেষ। এইটুকুই ক্যালকুলেশন করে আপনাকে বলে দেবে। তো এখন দেখি আমরা আউটপুট কিভাবে আসে। আমরা দেখি প্রথমে একটু ভুল দেখি। তার আগে সকল আমার জানা মতে সকল প্রোগ্রামার দেই এরকম শিখায় একটা ওয়ার্ড দিয়ে, আমাদের শিখেছে, সেটা হচ্ছে HELLO, হ্যালো ওয়ার্ল্ড।
এই হ্যালো ওয়ার্ল্ড একটা বিখ্যাত ওয়ার্ড, এটা দিয়ে আমার জানা মতে সকল স্টুডেন্টকেই শেখায়, সকল টিচাররাই। বিখ্যাত ওয়ার্ড, এই যে হ্যালো ওয়ার্ড লিখলাম, এটা কি এখন আসবে বলেন তো? কেউ বলতে পারবেন না? দেখেন আমি প্রথমে কি বলছিলাম, ডেটা টাইপ 4 প্রকার: স্ট্রিং, নাম্বার, অবজেক্ট, বুলিয়ান। এইটা কি? এই ডেটা টাইপটা কি? এই ডেটা গুলা কি কেউ বলতে পারবেন? কথা বলেন না কেন আপনারা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা কনফার্ম জি করেন। ভাই, স্ট্রিং এটা। স্ট্রিং, আপনার কেন কথা বলতেছেন না তো বুঝতেছি না। এটা যদি স্ট্রিং হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? আমি বললাম না প্রথমে, স্ট্রিং গুলা সবগুলা হচ্ছে কোটেশন মার্কের মধ্যে লিখতে হয়, সেটা ডাবল হোক আর সেমিকোলন হোক। সব সময় স্ট্রিং ডেটা গুলা এই সেমি কোটেশন মার্কের মধ্যে লিখতে হবে, অবশ্যই এটা মাথায় রাখবেন। এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখেন রিফ্রেশ দিলাম, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমাদের সর্বপ্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। এটা এইভাবে আসলো কেন? এটা আসার কারণ হচ্ছে অ্যালার্ট। যখন আপনি অ্যালার্ট দিয়ে আউটপুট দেখবেন, তখনই সে আপনাকে অ্যালার্ট দেবে যে এইটা এইরকম আউটপুট তুমি দেখতে চাচ্ছ। যখনই ওকে করবেন তখনই আপনাকে এই সাইটে ঢুকতে দেবে। দেখেন এটা কিন্তু লোড হচ্ছে, ঢুকতে পারতেছে না ও। এই কর্নারে খেয়াল করে দেখেন, যখনই আপনি ওকে প্রেস করেন তখন হচ্ছে লোড সম্পূর্ণ হয়ে ও আপনার সাইটে ঢুকছে। অর্থাৎ অ্যালার্ট আউটপুটের কাজ এই, আপনাকে পপ আপ দিয়ে দেখা দিবে যে তুমি আদৌ এই সাইটে ঢুকতে চাও কিনা। অনেক সাইট দেখবেন ঢুকলে প্রথমে একটাই আছে, ওকে আর ক্যান্সেল, দুইটা বাটন থাকে, যে তুমি কি এই সাইটে ঢুকতে চাও, কিংবা তুমি কি এটা রেজিস্ট্রেশন করতে চাও, কিংবা নোটিফিকেশনে অ্যালার্ট আসে, তুমি কি এটা নোটিফিকেশন করতে চাও, ব্লক কিংবা একসেপ্ট এরকম কিছু একটা। তো এইগুলা কাজ অ্যালার্ট দিয়ে করা হয়, অ্যালার্ট ফাংশন দিয়ে। বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাইয়া। আহ এটা গেলে একটা আউটপুট। আর যে তিনটা আউটপুট আছে তার নাম, এক দুইটা নাম বলেন তো, কি তখন বললাম। document.write, document.element.id। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এস্টিমেট, এটা হচ্ছে আউটপুট। আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা হচ্ছে ইনপুট। আমরা কাজ করলে দেখবো। তো চলেন, এখন আমি চাচ্ছি কিরকম, যে আমি অ্যালার্ট না, সরাসরি এইখানে চাচ্ছি সরাসরি প্রিন্ট হবে এইচটিএমএল এর মতো। এটা প্রিন্ট হওয়ার জন্য আমাদের আর একটা আছে, আউটপুট আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট ডট WRIT, এটা একটা আউটপুট। এইটা হচ্ছে আপনার ব্রাউজারে সরাসরি প্রিন্ট করে দেখে আউটপুটের মাধ্যমে। আউটপুট যেহেতু ফাংশন একটা, অবশ্যই ফার্স্ট থেকে দিতে হবে, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে হবে। এর মধ্যে আমি একটা কিছু লিখবো, বলেন, আমি যে কোনো কিছুই লিখবো। এর মধ্যে কি একটা নাম বলেন, কিংবা নাম্বার, যা ইচ্ছা বলেন, আমি লিখি। আপনার নাম লিখে দেন। আচ্ছা, নাম লিখলাম। নাম কিভাবে লিখবো?
কোটেশনের হ্যাঁ, ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন, দেখি সিঙ্গেল কোটেশনে আসে কিনা, আমরা চেক করি। ওকে, চলেন প্রথমে আমরা রিফ্রেশ দিলাম, অ্যালার্টটা আসছে, সাইটে ঢুকে নাই। ওকে দেওয়ার পরেই দেখেন আমার আউটপুটটা চলে আসছে। এখন কনটেন্টের পর দেখেন আমি চাচ্ছি যে এইখানে একটা ফোন নাম্বার দেখাবো, +998, এটুকু দেখাবো। এটুকু কিভাবে লিখবো আমি? আমি চাচ্ছি একটা নাম্বার দেখাবো, +998, এটা তো নাম্বার না, এটা দেখাবো। এটা কি লেখা ঠিক হয়েছে এখন? ভাইয়া ফার্স্ট লাইনে 88 হয়ে গেছে ডক টাইপের উপরে ওখানে। হ্যাঁ, এখন বলেন এটা কি আমার লেখা ঠিক হয়েছে? ডাবল কোটেশন হবে না? ডাবল কোটেশন, আচ্ছা দিচ্ছি। +88 হবে কি? না, যে কোনো একটা নাম্বার দিছি, এটা +88 +99 এটা সমস্যা নেই, আমি যে কোনো একটা নাম্বার দিছি। ডাবল কোটেশন দিলাম, দেখি রিফ্রেশ দেই কি আসে। আমার এইটা চলে আসলো। এইটা যদি আমি দেখেন আরো ভালোভাবে বুঝাইতে হইলে এইটার সাথে আমি যোগ করব আগে, এটার সাথে যোগ, মানে এই জাভাস্ক্রিপ্টে যোগ বিয়োগ গুণন ভাগ করতে কোনো সমস্যা নাই, শুধু সিম্পলি যোগ লিখে দেন। কি রে ভাই, যোগ 2, এর মানে এখন 1000 হওয়ার কথা না? দেখি চলেন তো আমার লেখা ঠিক হয়েছে কিনা। দেখেন আমি যেভাবে লিখছি সেইভাবেই আসছে, তাহলে এটা কি লেখা ঠিক হয়েছে বলেন তো? কি ভুল হয়েছে এখানে? আমি কিন্তু প্রথমেই বলছি মানে আউটপুট দেখার জন্য আউটপুট দেখানোর জন্য তো document.get document.write ঠিক আছে। না পারেন সমস্যা নাই, যে কোনো আইডিয়া দিবেন তো। আইডিয়া দেওয়া মানে আমি বুঝতে পারবো আপনারা ভাবতেছেন এই বিষয়টা নিয়ে। কি আসলো? আচ্ছা যাই হোক, দেখেন আমি প্রথমেই আপনাদের বলছিলাম যে আমাদের স্ট্রিং লেখার জন্য কোটেশন, অনলি স্ট্রিং লেখার জন্য। এটা কি আমাদের স্ট্রিং 988 2, এটা নাম্বার না? আমি বলছি না 0 থেকে নাম্বার, 0 থেকে 9 পর্যন্ত যখনই আপনি স্ট্রিং সাইন দিবেন তখনই ব্রাউজার ডকুমেন্ট.রাইট বুঝে নিচ্ছে যে এটা একটা স্ট্রিং, অর্থাৎ এর মধ্যে যা থাকবে যেভাবে লিখবেন ও সেইভাবেই প্রিন্ট করে দেবে যখনই কোটেশন মার্ক দিবেন। যেটা এটার নাম্বার সেহেতু এটাতে কোটেশন মার্ক দিতে হয় না। এইবার যদি সেভ দিয়ে রিফ্রেশ দেন, দেখেন কি আসে, দেখেন 1000 চলে আসছে। এখন কথা হলো যে দুইটা আউটপুট দেখলাম, তার আগে অ্যালার্টটা আমি অফ করে দেই। জাভাস্ক্রিপ্টে কমেন্ট আউট করার জন্য সেম, তার আগে দুইটা স্ল্যাশ, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ ব্যাকস্ল্যাশ দিলে হচ্ছে কমেন্ট আউট হয়ে যায়। তো আরেকটা আমরা আউটপুট দেখব, সেটা হচ্ছে console.log, console console। আরেকটা কথা সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বুঝেন? জি ভাইয়া।
মানে ও হচ্ছে ধরতে পারে, গুড, মানে ও হচ্ছে ধরতে পারে যে বড় হাতের আর ছোট হাতের আলাদা আলাদা ভাবে কাজ আছে, ও সেটা ধরতে পারে। অর্থাৎ বড় হাতের ছোট হাতে এটা সাবধানতার সাথে দিতে হবে। যদি বড় হাতের দেন ও অন্যভাবে কাজ করবে, যদি এরকম ফাংশন না থাকে কাজ করবে না। ছোট হাতের দিলে ছোট হাতের কাজ করবে। এই কারণে সবসময় আপনারা এইগুলা খেয়াল রাখবেন যে দেখবেন কোনটা কোন হাতের লিখলে বোঝা যায়। আমরা অনেক কাজ করবো তখন দেখবো বড় হাতের আর ছোট হাতের লেখার কি সমস্যা, ক্যাপিটাল আর স্মল। তো আমরা কেস সেন্সিটিভ যেহেতু আমাদের প্রত্যেকটাই ফাংশন প্রথম থেকে ইয়া স্মল লেটারে শুরু হয়, ক্যামেল কেজে। যখন দেখবো তখন আমরা বলবো যে ফাংশনগুলো কিভাবে লেখা হয়। তার আগে এখন চলেন console ডট log, এটা একটা আউটপুট, এটার জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম যে স্ট্রিং দেব, অবশ্যই কোটেশন, সেমিকোলন ডাবল কোলন কোনো সমস্যা নেই, তবে এক জায়গায় সমস্যা আছে সেটা আমরা দেখব। হেয়ার ইজ আউটপুট। দেখেন এটা কিন্তু আমার সব রুলস মেনটেন করছি। কনসোল ডট লগ একটা আউটপুট, তারপর প্যারেন্থেসিস দিছি, তারপর সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করে দিছি। তার মধ্যে একটা স্ট্রিং দিছি, স্ট্রিং এর জন্য হচ্ছে স্ট্রিং সাইন দিছি, অর্থাৎ কোটেশন দিছি। আমার কিন্তু সব ঠিক আছে, দেখি আউটপুট আসে কিনা। আমার কিন্তু কোনো আউটপুট আসছে, কোনো আউটপুট নাই, তবে আউটপুটটা আসছে। এই কনসোল ডট লগের আউটপুট কোথায় দেখতে হয়? কনসোল ডট লগের আউটপুটটা দেখতে হয় ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে দেখেন কনসোল নামে একটা লেখা আছে, এখানে চাপ দিবেন, দেখেন এখানে আসছে হেয়ার ইজ আউটপুট। এই আউটপুটটা শুধু এইখানেই দেখতে পাবেন। এটারও অনেক কারণ আছে, দেখিয়ে দিছে। এটার কারণ হচ্ছে ডেভেলপাররা অনেক কাজ এখানে রেখে দেয়, এখানে রেখে দিয়ে যখন যখন দরকার হয় তখন তখন নেয়। ব্রাউজারে তো আর শো করতেছে না এটা, এটা একই। দ্বিতীয় কথা হচ্ছে যখন কোনো ভুল হবে আমাদের, যখন কোনো ভুল হবে এখানে কিন্তু সে শো করবে না, কোথায় ভুল হয়েছে সেটাও কিন্তু দেখাবে না। কোথায় দেখাবে? আপনি একমাত্র ভুলগুলো এসে খুঁজে পাবেন এই কনসোলে। জাভাস্ক্রিপ্টের সকল ভুলগুলো খুঁজে পাবেন এই কনসোলে, কনসোলে এসে আপনার ভুলগুলো খুঁজে পাবেন। তো এই হচ্ছে কনসোল ডট লগ, তিনটা গেল। আর একটা আমাদের আউটপুট আছে, আর একটা আউটপুট দেখার আগে আমরা একটা ইনপুট ধরবো, ইনপুট ধরে আমরা এই আউটপুটটার কাজ করব। তার আগে এই তিনটা যে আউটপুট আপনাদের বললাম, এই তিনটাতে আপনার কোনো সমস্যা আছে কি না আমাকে বলেন, আমি আবার রিপিট করব। কারো কোনো কোশ্চেন নাই? না ভাইয়া আবার একটু রিপিট করলো, হ্যাঁ ভাইয়া বলেন। রিপিট করতে এখন। মানে পুরোটাই? জি জি জি। এখন পুরোটা রিপিট করতে তো অনেক সময় যাবে। আচ্ছা তারপরে করি। ডেটা টাইপ দুই প্রকার, ইন্টারনাল এক্সটার্নাল। আমরা ইন্টারনাল দিয়ে কাজ করলাম। জেস টাইপ ডেটা টাইপ নাম, জাভাস্ক্রিপ্টের টাইপ মানে দুই ধরনের ভাবে লেখা যায়। আর ডেটা টাইপ হচ্ছে চার প্রকার, স্ট্রিং, নাম্বার, অবজেক্ট, বুলিয়ান। তো আমরা এ পর্যন্ত দুইটা দেখলাম, স্ট্রিং আর নাম্বার। অবজেক্ট বুলিয়ান এখনো দেখি নাই। স্ট্রিং হচ্ছে আপনার যে কোনো কিছু লেখা, যে কোনো কিছু লেখা, এটাকে লিখতে হলে অবশ্যই স্ট্রিং সাইন দিতে হয়। স্ট্রিং সাইনটা মূলত কোটেশন, স্ট্রিং সাইনটা দিয়ে অবশ্যই স্ট্রিং লিখতে হবে, না হলে ব্রাউজার ধরতে পারবে না। চলেন দেখি স্ট্রিং সাইন না দিয়ে ধরতে না পারলে কোথায় আমাদের এররটা আসে। ডকুমেন্ট ডট রাইট, এখানে লিখি আমরা এইখানে লিখি here is problem, here is problem, এটা আমি কমেন্ট করে রাখি।
এখানে আমাদের কিন্তু এটা কিন্তু স্ট্রিং, কিন্তু আমি স্ট্রিং সাইন দেই নাই। চলেন দেখি কি অবস্থা হয়। কিছুই আসে নাই। আমরা বলছি না ভুলগুলো কই পাবো? এই কনসোলে। কনসোলে এসে দেখেন কি লিখছে, আনকট সিনট্যাক্স মিসিং। এখানে দেখবেন লাইন নাম্বারও দিয়ে দিচ্ছে ইন্ডেক্স ফাইলে 17 নম্বর লাইনে। কথা হলো কি বলছে, আনকট সিনট্যাক্স, মানে তুমি যে সিনট্যাক্সটা লিখছো সেটা আমি বুঝতেছি না, সেটা আমি ধরতে পারতেছি না, তুমি এটা দেখো। তো আনকট সিনট্যাক্স মানে আমাদের সিনট্যাক্সটা মিসিং আছে। কত হচ্ছে? 17 নম্বরে। চলেন আমরা এই 17 নম্বরে গিয়ে দেখব কি হয়েছে, আনকট সিনট্যাক্স। এখানে আমরা কি বুঝবো? এইখানে আমরা কি বুঝবো? এইখানে আমরা দেখব, দেখেন ইয়াদিন স্ট্রিং সাইন ওনারা বলে দেয় না যে তো স্ট্রিং সাইন দেয় না, কিন্তু তোমার সিনট্যাক্স মিসিং। এখানে যখনই আপনি কোটেশন দিবেন তখন হচ্ছে আপনার আর এই প্রবলেমটা খেয়াল করেন, এই লেখাটা আর থাকবে না, আউটপুট দেখা। সেকেন্ড পেজে ডবল করে এই ভুলগুলো অবশ্যই আমাদের দেখতে হবে, নইলে প্রবলেম পড়ে। দেখেন সেভ করলাম, চলে গেছে, আমাদের ইয়ার চলে আসছে। তো এখন কথা হলো যে এইটা হচ্ছে কনসোল ডট লগের কাজ। আমার কনসোলের কাজ আমাদের প্রবলেম দেখায়, সিনট্যাক্স স্ট্রিং সাইন গুলো এইভাবে লিখতে হয়, আর নাম্বার গুলো হচ্ছে আপনার স্ট্রিং সাইনের মধ্যে না লিখলেও চলে। আর একটা আমরা আরো কিছু দেখি, যেমন এটা ডুপ্লিকেট করলাম। দেখেন আমাদের মিসিং কততে? মিসিং হচ্ছে 17 আর 18-তে স্টেটমেন্ট ক্লোজ করে নেই। দেখি আমাদের কনসোল ডট লগে কি দেখায়। হ্যারিস প্রবলেম আসলো না কেন? কনসোল ডট লগ স্টেটমেন্ট আমার মিসিং, একই ইনপুট দেখে এরকম আসছে। আচ্ছা আমরা যখন বড় আকারে কাজ করব তখন দেখব এখানে প্রবলেম এইভাবে আসবে না, কারণ ডকুমেন্ট ডট রাইট পাশাপাশি একই উপাদান একই স্ট্রিং দেখি এটা ধরতে পারতেছে না। আমরা কিছুক্ষণ পরে দেখবো, সমস্যা নাই। তো এইটা হচ্ছে স্ট্রিং আর কনসোল ডট লগ এর কাজ। এখানে নাম্বার দিলে আপনি এই কোটেশন মার্ক না দিলেও চলবে। কোটেশন মার্ক দিলে আপনি যে নাম্বার দিবেন ওই নাম্বারে আসবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণন ভাগ কিন্তু কিছুই করতে পারবে না। আর এটা গেল হচ্ছে নাম্বার ইন্টিজার, আর ডকুমেন্ট ডট রাইট একটা আউটপুট, আরো তিনটা আউটপুট আছে। একটা হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট তো আপনার দেখলেনই। অ্যালার্ট হচ্ছে আপনার পপ আপ দিয়ে, উইন্ডোতে পপ আপ দিয়ে আসবে, যে পর্যন্ত আপনি ওকে ওকে কিংবা ক্যান্সেল না করবেন সে পর্যন্ত ও ব্রাউজারটা লোড হতেই থাকবে। আমরা আরো যখন ডিটেলসে যাবো তখন একটা পপ আপ কাজ করবো ক্যান্সেল কিংবা ওকে দেওয়ার তখন বেসিক গুলো বুঝতে চেষ্টা করেন। আর একটা হচ্ছে কনসোল ডট লগ। আপনারা তো দেখলেনই কনসোল ডট লগ এর কোথায় আউটপুট পাওয়া যায়। ব্রাউজারে এসে ব্রাউজারে আপনি কোনো আউটপুট দেখতে পারবেন না, কনসোল ডট লগ এসে আপনি কনসোল ডট লগ এর আউটপুটটা দেখতে পারবেন। আর একটা এখনো আমি যাইনি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি ডট ইনার এইচটিএমএল যাইনি। তার আগে আপনাদের এই ডকুমেন্ট ডট রাইট করলাম ইন্টারনাল, এখন একটু এক্সটার্নাল করে কিছু কাজ করব। চলেন ইন্টারনাল তো অনেক হলো, আমরা এক্সটার্নালের একটা কাজ করি। এক্সটার্নাল কাজ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিপ্ট ফাইলটা লিখতে হবে। তার আগে এখানে বডির আগে অ্যাড করে দিতে হবে স্ক্রিপ্ট ট্যাগ দিয়েই। এখানে আপনি এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, একই কাজ। তো একটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে, কারণে হচ্ছে আমরা এখানে অ্যাড করলাম।
এখন এখানে আপনি যা লিখবেন, চলেন ভার্টিক্যালি নেই, আমি এইখানে চাচ্ছি কি আমি এখন যদি আপনি এক্সটার্নাল স্ক্রিপ্টে লেখেন তখন কিন্তু আর আপনার স্ক্রিপ্ট ট্যাগ লাগবে না, কারণ আপনার এই ফাইলে এক্সটেনশনটা অলরেডি জেএস আছে, এই কারণেই লাগবে না। চলেন আমরা এখানে ডকুমেন্ট দিই, DOCU ডকুমেন্ট ডট RI ডকুমেন্ট ডট রাইট, একটা ফাংশন লিখলাম, এর মধ্যে লিখব দিস ইজ হেডিং স্টেটমেন্ট ক্লোজ করলাম। চলেন দেখি আসে নাকি, আসে, আমাদের জাভাস্ক্রিপ্টে আসে। কিন্তু আমি চাচ্ছি এই যে লেখাটা, এই লেখাটাকে হচ্ছে আমি একটা হেডিং ট্যাগের মধ্যে নিব। আমি জাভাস্ক্রিপ্টেই হেডিং লিখব। আমরা তো HTML হেডিং পারি, কিন্তু আমরা এখন দেখব জাভাস্ক্রিপ্টে কিভাবে HTML ট্যাগ লেখা যায়। তো এটা আমরা যদি হেডিং ট্যাগের মধ্যে লিখতে চাই, কি করতে হবে আমাদের? কাট করে h1 HTML ট্যাগ আমরা সরাসরি লিখে দেবো, দেখি কি অবস্থা হয়। আগে /h1, এটা হেডিং ট্যাগ নিলাম, নিয়ে পেস্ট করে দিলাম। এখন কিভাবে আসবে আপনারা বলেন তো? আপনারা তো প্রথমে দেখালাম, এই লেখাটা আমাদের কিভাবে আসবে? ভাই এইসন সহ আসবে। এইসন এইসন সহ আসবে। হ্যাঁ, এইসন সহ আসবে। চলুন দেখে আসি কিরকম আসে। কি হলো, আসছে? না ভাই, আসে নাই, কারণ জাভাস্ক্রিপ্ট রিড করতে পারে যে h1 এটা কি HTML ট্যাগ নাকি হচ্ছে আপনার স্ক্রিপ্ট ট্যাগ কিংবা লেখা। তবে এইখানে কথা আছে, আপনি যদি কনক্যাটিনেট করতে চান, কনক্যাটিনেট কেমন সেটা আমরা দেখতেছি। তার আগে হচ্ছে আপনি, তার আগে একটা কথা বলে রাখি, এটা দেখব প্রয়োগ। সেটা হচ্ছে এই HTML ট্যাগ গুলা স্ট্রিং সাইনে ছাড়া লিখতে পারবেন না। স্ট্রিং সাইন ছাড়া যদি HTML ট্যাগ দেন তাহলে আসবে না। দেখেন সিনট্যাক্স মিসিং দেখাচ্ছে। কারণ হচ্ছে যখনই আপনি যে কোনো HTML ট্যাগ লিখবেন, জাভাস্ক্রিপ্ট হোক যে কেউই হোক, ওদের নির্দিষ্ট কিছু ডিফল্ট ধরা আছে, সিলেক্টর আছে, ওইগুলোতে শুধু স্ট্রিং সাইন ইউজ করতে হয় না। তাছাড়া আপনি যে ক্লাস নেন, ডিভ নেন, আইডি নেন, যাই নেন, সবকিছুতে আপনার অবশ্যই স্ট্রিং সাইন দিতে হবে। এইসনেও স্ট্রিং সাইন দিতে হবে, কারণ এটা একটা HTML ট্যাগ। স্ট্রিং সাইন না দিলে জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবে না যে এটা HTML এর ট্যাগ। চলেন দেখি, আনকট এরর দেখাবে। কোথায় দেখাবে আমাদের? console.log-এ দেখেন আনকট সিনট্যাক্স, মানে ধরতে পারেনি, সিনট্যাক্স ভুল আছে। অবশ্যই HTML ট্যাগ লিখতে গেলে ওকে অবশ্যই স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে। কিন্তু এখানে কথা আছে, কথার আগে আমরা পরে আসতেছি, তার আগে আমরা আর একটা আউটপুট দেখি। সিকোয়েন্স না মেনটেন করলে ঝামেলা হইব, অসুবিধা হইব। সেটা হচ্ছে আমরা আর একটা দেখি, এটা আপাতত রাখি, এটাতে কাজ করব আমরা। সেটা হচ্ছে আমরা এইখানে একটা আমরা এইখানে একটা h1 ট্যাগ লিখব। h1 ট্যাগে লিখব হচ্ছে here is my heading।
দেখেন ব্রাউজারে আসছে হেয়ার ইজ মাই হেডিং, আজকে মনে হয় সেভ করে নাই, ইয়েস আসছে দুটা, হেয়ার ইজ মাই হেডিং আমি চাচ্ছি, এই যে দেখেন না, আপনারা কি কারো ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ধারণা আছে? দেখবেন ওয়ার্ডপ্রেস যেগুলো পেইড ওগুলোর নিচে ফুটার আছে, ফুটার লেখা আছে, ফুটার লেখা কপিরাইট বাই অমুক তমুক লেখা, কিন্তু ওইখানে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন ওইখানে তাদের লেখা দেখতে পাবেন না, কারণ তারা ওইখানে যদি ইন্সপেক্ট করে দেখেন ওইটা চেঞ্জ করে দিলে তো তাদের কপিরাইট ইস্যু থাকে না, আপনি নিজস্ব করে নিলেন, এটা তো তারা পেইড টাকা দিয়ে বিক্রি করবে। তো এক্ষেত্রে ওনারা করে কি, তার ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা জায়গায় যাতে সহজে কেউ বুঝতে না পারে ওই জায়গায় হচ্ছে একটা কপিরাইট ইস্যু লিখে ওইটা হচ্ছে আপনার ভিউ ফাইল অর্থাৎ এইচটিএমএল এর ফুটারে এসে পুশ করে দেয়, মানে ওইটা কোথা থেকে আসে শুধু সেই জানে আর কেউ জানতে পারে না। এই রকম কাজের জন্য আমাদের একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন আউটপুট আছে, সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে আমরা এই দেখেন আমরা এইচটিএমএল এর মধ্যে লিখছি কি হেয়ার ইজ মাই হেডিং, আমরা এই লেখার পরিবর্তে এইচটিএমএল আমরা চেঞ্জ না করেই জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা এই লেখাটা পরিবর্তন করে দেব। কিভাবে করব সেইটা করার জন্য আমাদের একটা আউটপুট আছে, বললাম না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আপনার সব প্রথম দিকে হাতে লিখবেন, কোনো সাজেস্ট নেবেন না, বাই আইডি, এটা একটা আউটপুট, এটা হচ্ছে একটা ইনপুট, এইটুকু কিভাবে ধরতে হয় সেটাও দেখব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল আই ডবল ইয়ার ইনার এইচটিএমএল লিখলাম, কিন্তু আমাদের সিনট্যাক্সটা ঠিক হয়নি, সেটা বলতেছি। দেখেন কি বলছি, এটা একটা আউটপুট, কিভাবে আউটপুট হয় তার আগে আপনারা খেয়াল করে দেখেন, এই যে গেট তার আগে এলিমেন্টের আগে ই, তারপর বাই এর বি বড়, তারপর আইডি এর আই বড়, এই যে এক একটা করে বড়, এটা কি কেউ বলতে পারেন এটা কোন স্টাইলে লেখা? প্রোগ্রামারদের একটা নিজস্ব যে কোনো কিছুরই নিজস্ব একটা স্টাইল হয়, প্রোগ্রামারদের একটা নিজস্ব স্টাইল আছে, সেটা হচ্ছে তারা যে কোনো ফাংশন লেখে ক্যামেল কেস, এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেস হবে প্রথম অক্ষর, প্রথম ওয়ার্ডটা হচ্ছে সবগুলাই ছোট, পরের ওয়ার্ডগুলার প্রথম অক্ষরটা বড় হবে, এতে যেন বোঝা যায় যে এই কয়টা ওয়ার্ড আছে এখানে। এইটা হচ্ছে ক্যামেল কেস, কারণ এই যে জাভাস্ক্রিপ্টে যে ফাংশনগুলো করে রাখছে জাভাস্ক্রিপ্ট, তারা হচ্ছে ক্যামেল কেস ওয়েতে করে রাখছে, এই কারণে আমরা এইভাবেই লিখবো, এইভাবে না লিখলে আমাদের আউটপুট দেখাবে না। কিন্তু আমরা যখন ফাংশন ক্রিয়েট করব তখন যে কোনো ওয়েতেই যেভাবেই লিখলে হয় ওইভাবে ক্রিয়েট করতে পারি, তো আমরা অবশ্যই ক্যামেল কেসই করব, কারণ প্রোগ্রামারদের এটা নিজস্ব ভাষা বললেই চলে। কেস কত প্রকার কেউ বলতে পারেন, মানে আমাদের লেখার, আচ্ছা কত প্রকার বাদ দেন, কয়েকটা কেসের নাম বলতে পারবেন? বলার তো কথা, কারণ সিএসএস করছি না আমরা, টেক্সট ডিক্লারেশন আমরা কি দিছি? আপার কেস, লোয়ার কেস। হ্যাঁ, আপার কেস, লোয়ার কেস, আর একটা আসলে এখন ক্যামেল কেস, আর একটা আছে ক্যাপিটালাইজড, সেটাও দেখবো ক্যাপিটালাইজড কি। তো এই গেল, আমি কি বলছি, এটুকু কি বলছি প্রথমে, এটুকু বলছি না ইনপুট, এইটুকু হচ্ছে ইনপুট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তাহলে ইনপুট, এইটা ইনপুট, আমরা ইনপুট এইখানেই তো দিছি। তো এইটা ইনপুট ধরার জন্য আমাকে কি করতে হবে, এটার পাশে, এটা তো একটা ফাংশন, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটার পাশে হচ্ছে আমাকে এই আইডিটা ধরতে হবে, এই ট্যাগটা কিংবা আইডিটা। এখানে আমরা কি লিখছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে দেখবেন অনেকগুলোই আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ক্লাস নেমের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে,
সেটা যখন দেখবো তখন বলবো। তার আগে একটা বলি, ক্লাস নেমের ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ডেক্সিং ধরতে হয়, ইন্ডেক্সিং ছাড়া কাজ করে না। চলেন ওটা আমরা যখন দেখবো বলবো। তার আগে আইডি, তো এখানে কি আইডি আছে কোনো? এখানে তো ট্যাগ, যদি এই ট্যাগটা ধরতে চাই তাহলে ডকুমেন্ট গেটিং ওয়াই ট্যাগ দিতে হতো, তবে আমরা আইডি দিয়ে কাজ করব, কারণ আইডি হচ্ছে একটা ইউনিক, এক আইডি কখনোই দুইবার হয় না, আর এইসব কাজের জন্য সবসময় ইউনিক জিনিস ইউজ করতে হয়। তো এইচটিএমএল এর মধ্যে আমাদের অবশ্যই একটা তাহলে আইডি দিতে হবে, যেহেতু আমরা আইডি ধরছি। আইডি, আইডির নাম দেন অন। তো যখনই আইডির নাম দিচ্ছেন তখনই আপনি এখানে ধরতে হবে। আর আমি কি বলছি, যখনই জাভাস্ক্রিপ্টে ধরবেন ওদের কিছু সিলেক্টর বাদে সবকিছুই, আর নাম্বার বাদে সবকিছু কি স্ট্রিং সাইনের মধ্যে, তাহলে আইডিটাও তো একটা স্ট্রিং সাইনের মধ্যে হওয়ার কথা। আইডি বলেন, ট্যাগ বলেন, হ্যান ত্যান যাই বলেন, স্ট্রিং সাইনের মধ্যে। তাহলে এখন এটুকু সম্পন্ন হলো। এটুকুতে কি হলো, আমাদের ডকুমেন্ট ডট গেট ইউনিয়ন বাই আইডি অন, আইডি ধরলাম, অর্থাৎ এটা আমি এখানে ইনপুট দিলাম, এই কারণে আমি বলছি ইনপুট। ইনপুট টাইপ এইভাবে দেওয়া হয় জাভাস্ক্রিপ্টে। তাহলে আমি ইনপুট দিলাম, ইনপুটটা এটা নিলাম আমি হেডিং। এখন কি করব, ডট ইনার এইচটিএমএল, অর্থাৎ এই ডট ইনার এইচটিএমএল বলতে বোঝায় যে এটা একটা ফাংশন। এই ফাংশন কাজ এমন যে এর মধ্যে যা লিখবেন সেটা হচ্ছে এই যে যেটা ধরলেন ইনপুটটা সেটার মধ্যে পুশ হয়ে যাবে। এই যে ইনার এইচটিএমএল নাম সিমিলারলি রাখে। তো চলেন আমরা এটার মধ্যে কি পুশ করব, অবশ্যই সেটা একটা স্ট্রিং সাইন হবে। স্ট্রিং সাইনে কি পুশ করব, হিয়ার ইজ মাই ভাইয়া এখানে যে রেড ক্রস আসার কারণ কি? রেড ক্রস আসার কারণ আমি বলবো, আচ্ছা বলি। সেটা হচ্ছে রেড ক্রস ব্রাউজারে কিছু ডিফল্টই আছে, ধীরে ধীরে দেখবেন অনেক রেড ক্রস আছে, সবগুলা রেড ক্রসই রিমুভ করতে পারবো। একটা রেড ক্রস রিমুভ করা যায় না বললেই চলে, যেমন আমিও পারিনি, অনেক চেষ্টা করছি, আমার স্যাররাও পারেনি, তারাও বলছে তার স্যাররাও নাকি পারেনি। অর্থাৎ এটা জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট, এটাতে কোনো সমস্যা নাই, এটা কোনো ইরর দেখায় না। এটা যে কেন দিছে এটা জাভাস্ক্রিপ্ট ছাড়া কেউ বলতে পারে না। অনেক ডট কজ আসবে, সেটা আমরা রিমুভ করব, দেখবেন যখন আমরা যদি কিউরিতে যাই। তো আমি কোথায় ছিলাম, ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল এখন এর মধ্যে যা লিখবো সেটা হচ্ছে কার মধ্যে পুশ হবে, এই যে এটা যেখানে যেটা ধরছি সেটার মধ্যে। তো আমরা কি লিখবো বলেন, একটা নাম বলেন, কি লেখা যায়? বাংলাদেশ লেখেন ভাইয়া। BANGLADESS, বাংলাদেশ লিখে দিলাম, দেখি আসলে আসে কি না। দেখেন হেয়ার ইজ মাই হেডিং, এটা কিন্তু আমার কি ছিল, HTML ছিল। যখন আমি রিফ্রেশ করলাম আসলো না, কেন কি ভুল হয়েছে। তার আগে আমরা এখানে দেখি console.log-এ, console.log-এ কি বলছে, আনকট টাইপ এরর, document.getElement by id, id.innerHTML is not a function। আমার ভুল হয়েছে, সেটা কোথায় ভুল হয়েছে এটা আমার ধরতে হবে। কি ভুল হয়েছে, এখানে ওনারা বলে দিছে, দেখেন আনকট, এই যে আমি ইনপুটটা ধরছি, ইনপুটের সাথে যে ইনার এইচটিএমএল, এটা কোনো ফাংশন না। আমি কি করছি এখানে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, মানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানে এটা একটা ফাংশন হয়ে কাজ করতেছে, কিন্তু এটা কোনো ফাংশন না, এটা একটা ইভেন্ট বলা যায়। তো ইভেন্ট লেখা কিভাবে লিখতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে, এইখানে এসে একটা ইকুয়াল দেবেন, শেষ। এটা হচ্ছে ইভেন্টের কাজ। তারপরে হচ্ছে আপনার স্ট্রিং সাইনের মধ্যে লিখবেন। তো যখনই কোনো প্রবলেম ফেস করবেন তখনই console.log-এ গিয়ে ওনাদের হেল্প নেবেন। চলেন দেখি এখন আরো কোনো ভুল আছে কিনা, কি হয়েছে। দিলাম, বাংলাদেশ চলে আসছে, দেখেন এখানে কোনো ইরর নাই। যদি আমি HTML এ যাই, দেখেন আমাদের এখানে কি লেখা ছিল, এখানে ছিল হচ্ছে আমাদের দিস ইজ টেন্স হেডিং, এরকম কিছু লেখা ছিল, কিন্তু সেটার পরিবর্তে কি হচ্ছে,
বাংলাদেশ ঢুকে যাচ্ছে। এখন আমরা এইখানে লিখছি দেখে ইনস্পেক্ট এলিমেন্ট করে বাংলাদেশ পাচ্ছে, এইখানে চেঞ্জ করে দিলে হচ্ছে। কিন্তু যখন আমরা ওয়েল প্রসেসে কাজ করব তখন হচ্ছে আপনার এইখানে আপনি আর লিখতে পারবেন না, তখন আপনাকে এইখানে আপনার HTML থেকে যেটা দেখাবে, HTML থেকে যেটা লিখবেন সেটাই দেখাবে। তো এইভাবে হচ্ছে ইনজেকশন পুশ করে, অর্থাৎ একটা হেডিং এর মধ্যে অন্য কিছু আনতে হলে জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে আনতে হয় সেটা হচ্ছে ইনার HTML এর মাধ্যমে আনতে হয়, আর ইনপুটটা ধরতে হয় document.getElementById দিয়ে। আর ইনার HTML কখনোই ফাংশন না। এটা গেল হচ্ছে 4 প্রকার আউটপুট এন্ড ইনপুটের কাজ। ভাইয়া হুম, সময় সময় ব্র্যাকেটটা করতে হবে। হ্যাঁ, সমান সমান দিয়ে করতে হবে, কারণ এটা তো কোনো ফাংশন না। আপনারা আপনাদের বাসায় কাজ থাকবে এই যে document.getElementByClass কিংবা ট্যাগ, এটা ধরে কাজ করবেন। ট্যাগ যদি এখানে ট্যাগ দেন তাহলে কি ধরতে হবে সেটা ধরে দেখবেন, ট্রাই করবেন হয় কিনা, তারপর তো আমি দেখবই। তো তার আগে আরো কিছু আছে, চলেন এই যে এইটার কথা বলছি না আমি কিভাবে HTML আনতে হয়, কিছু কাজ আছে সেটা এখন দেখাবো। তার আগে আমরা আরেকটা জিনিস সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে ভেরিয়েবল। সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। কেউ কি ভেরিয়েবল কি এটা বলতে পারবেন? বলেন, বাংলায় বলেন, ভেরিয়েবল মানে কি? যে জিনিসটার একাধিক মান হতে পারে সেটাই ভেরিয়েবল। গুড। যে জিনিসটার একাধিক মান হতে পারে সেটাই ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবল একটা চলক, মানে পরিবর্তনশীল। ভেরিয়েবল মানে তো পরিবর্তনশীল। যাই হোক, এই ভেরিয়েবলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাবেই ডিক্লেয়ার করা হয়, সব সেম, তবে ডিক্লেয়ার স্ট্রাকচারটা আলাদা। যেমন PHP-তে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব হচ্ছে $সাইন দিয়ে, আর জাভাস্ক্রিপ্টে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় VAR, ভার নামে একটা ওয়ার্ড আছে সেটা দিয়ে। এরপরে আপনি যাই লিখবেন সেটাই হচ্ছে আপনার ভেরিয়েবল। এইখানে রাখেন কি লেখা যায়, আইরিন আপুর নামে লিখি। এটা আইরিন নামে একটা ভেরিয়েবল হচ্ছে, এর মধ্যে আপনি যা লিখবেন যা রাখবেন সেটাই হচ্ছে আপনার ভেরিয়েবল, সেটা নিয়েই হচ্ছে আপনি কাজ করবেন। আমরা ভেরিয়েবলের নাম শর্ট দেই, ভেরিয়েবল নাম এ দেই, আর এই ভ্যালু দেই হচ্ছে আইরিন। এখন আইরিন তো একটা নাম, এটা তো অবশ্যই একটা স্ট্রিং সাইনের মধ্যে হবে। আমরা কি দিলাম, ভেরিয়েবল এ, এর মধ্যে একটা ভ্যালু দিলাম, আর একটা ভ্যালু নেই var b, আর একটা আপুর নাম জানো কি, তাদের নামে দেই খাদিজা আপু। এটাও একটা স্ট্রিং সাইন, এটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন কথা হলো যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনারের মতো, অর্থাৎ কোনো কিছু রাখার পাত্র। এটাকে আপনি এইখানে যে কোনো নাম কিংবা যে কোনো স্ট্রিং, ভ্যালু, নাম্বার, ইন্টিজার যাই দেন চেঞ্জ করতে পারেন, এই কারণে এটার নাম হচ্ছে ভেরিয়েবল। তবে ভেরিয়েবলে কিছু প্রতিবন্ধকতা আছে যাকে বলে, যেমন ভেরিয়েবলে একটার বেশি আপনি ভেরিয়েবল রাখতে পারবেন না, অর্থাৎ তার জায়গায় এরকম যে আপনি একটা ডেটার উপর বেশি ডেটা রাখতে পারবেন না, তবে বেশি ডেটা রাখার তো ওয়ে আছে অবশ্যই, সেটা আমরা পরে দেখতেছি। তো এখন কথা হলো যে এই যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম, এটা আমরা রেখে দিলাম, মানে আমরা ম্যাথে ধরি না, ধরি কিংবা লেটস অ্যাজিউম, এরকম ভাবে ধরলাম, ধরে এটা রেখে দিলাম। এখন আমরা ডিক্লেয়ার করব, আউটপুট দেখব। আউটপুট দেখব কিভাবে, এটা সহজ, চলেন আউটপুট দেখি। আউটপুট তো আমাদের আউটপুটের সিনট্যাক্স কি,
সরাসরি দেখার জন্য ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে এটা হচ্ছে আমার স্টেটমেন্ট ক্লোজ। এখন কি করব আমরা, এটা কোনটাকে কল করব আমরা এখানে, কি বলতে পারবেন? ভাইয়া সরাসরি শুধুমাত্র ভার লিখলেই হবে? না, এটা তো ভার হচ্ছে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এইখানে আপনার এ এ অথবা অথবা বি? হ্যাঁ কল করতে হবে। এটাও কিন্তু কল করলে আসে, আমরা তো দেখলামই। কিন্তু আমরা হচ্ছে যে কোনো কিছু শর্টকাট লেখার জন্য ট্রাই করি, মানে এখানে তো অনেক বড় ভ্যালু থাকতে হবে, এটা কি লিখবো না, এটা যেটার মধ্যে লিখবো সেটাই। ধরেন আমরা এ কে কল করলাম, এখন এটা কি আমাকে কেউ বলতে পারেন? এটা কি, এটা কি স্ট্রিং সাইন হবে কি হবে না? ভাইয়া হবে। হবে না। হবে কেন আর হবে না কেন? ভাইয়া এটা যে ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এ এভাবে দেওয়ার সময় তো দেয়া লাগে মাথায়। ভাই স্ট্রিং সাইন দিলে তো এটা সরাসরি প্রিন্ট করে দিবে, এটা শুধু এটাকে। হ্যাঁ, গুড। তো এইটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবলে কখনো স্ট্রিং সাইন দেওয়া লাগে না। যখনই স্ট্রিং সাইনটা দেবেন তখনই এটাকে ইন্টিজার হিসেবে ধরবে এবং এটাকেই প্রিন্ট করে দেবে। আমরা তো এটাকে চাচ্ছি না, এর ভ্যালুটাকে চাচ্ছি। আর এটা কি আমাদের এখানে, এটাকে আমাদের এখানে ভেরিয়েবল, কিন্তু এটা সরাসরি প্রিন্ট করবে না। কেন প্রিন্ট করবে না আগে দেখে আসি স্ট্রিং সাইন দিয়ে কি অবস্থা হয়, এটা দেখতে হবে। সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, এ আসছে। আসার কথা ছিল না, আসার কথা ছিল না যখন এই প্রবলেমগুলো এইখানে এতটা ধরে না, কারণ ব্রাউজার ইন্টেলিজেন্স আছে, বর্তমান ব্রাউজারগুলো ব্রাউজার বুঝতে পারে। তবে যখন আমরা বড় আকারের কাজ করি তখন ধরবে কি, ধরবে আনকট সিনট্যাক্স। কেন ধরবে? কারণ এই এটাকে বুঝে নেবে তখন যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু এটাকে তুমি স্ট্রিং সাইন দিচ্ছ, এইরকম স্ট্রিং সাইন তো নাই, আমার তো ভেরিয়েবল দরকার। তখন হচ্ছে আনকট সিনট্যাক্স ইরর ধরবে যখন আমরা প্রজেক্টে কাজ করতে যাব। তো এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে কখনোই স্ট্রিং সাইন ব্যবহার করতে হয় না, সরাসরি যখন আপনি এটা ডিক্লেয়ার করে দেবেন তখনই হচ্ছে আপনার এই নামটা চলে আসবে। এখন হচ্ছে আমি আসি এই লেখাটাতে, আমি কি বলছিলাম যে এই h1 ট্যাগ অর্থাৎ HTML ট্যাগ কখনোই স্ট্রিং সাইন ছাড়া কাজ করে না। তো এখন কি করব আমরা এইখানে, আমি চাচ্ছি এ ট্যাগ অর্থাৎ এই আইরিনকে হচ্ছে আমি এই ট্যাগের মধ্যে নেব, h1 ট্যাগের মধ্যে নেব। চলেন দেখি। অবশ্যই ট্যাগ লিখতে হলে আগে এটা কেটে দিই, স্ট্রিং সাইন দিতে হয়, এটা তো অবশ্যই, তাছাড়া আমার ট্যাগ ধরতে পারবে না। h1 ট্যাগ h1 ট্যাগ এর মধ্যে কি আমরা প্রিন্ট করব একে। দেখেন এখন কথা কি, কথা হলো যে প্রথমত দুইটা প্রবলেম হচ্ছে। প্রথমত যদি স্ট্রিং সাইন দেই তাহলে h1 যে একটা HTML ট্যাগ সেটা বুঝতে পারতেছে, কিন্তু এ যে একটা ভেরিয়েবল সেটা কিন্তু বুঝতে পারতেছে না, এ একটা ভেরিয়েবল সেটা বুঝতে পারতেছে না। এইখানে যদি প্রিন্ট করি তাহলে এ বোল্ড হয়ে প্রিন্ট হবে, দেখেন, কারণ HTML পাবে এ পাবে না। দেখেন এ বোল্ড হয়েছে, আমি তো এ বোল্ড চাই না, আমি চাইছি আইরিন নেমটা যেন বোল্ড হয়। তাহলে এই ক্ষেত্রে কি করবেন, স্ট্রিং সাইন উঠে দেবেন। স্ট্রিং সাইন যদি উঠে দেন দেখেন আনকট সিনট্যাক্স ধরবে, আনকট সিনট্যাক্স এরর। তো তাইলে এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে তো আমার আমার এইটাও লাগবে, এটা ভেরিয়েবল হিসেবে লাগবে, আর এগুলো হচ্ছে ইয়া লাগবে HTML ট্যাগ হিসেবে লাগবে। আর HTML ট্যাগ জাভাস্ক্রিপ্ট চিনতে পারে ইয়ার মাধ্যমে, স্ট্রিং সাইনের মাধ্যমে। কারো কি কোনো আইডিয়া আছে যে আমরা তাহলে দুইটাই কিভাবে একসাথে কাজ করাতে পারবো?
আমরা দুইটাকে আলাদা আলাদা ওয়েতে করব, আলাদা আলাদা হচ্ছে কোটেশন মার্কের মধ্যে রাখবো। যেমন প্রথমে এইচনকে রাখলাম, তারপরে ক্লোজ এইচনকে রাখলাম, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। দেখি আগে কি হয় সেটা আগে দেখে আসি। দেখেন আবার সেম আনকট কি দরকার, কারণ কি, কারণ ডকুমেন্টটা টাইটেল দেখতেছি এখানে এইচ1 ট্যাগ। এখন এইচ1 ট্যাগ তো বুঝতে পারতেছে যে এইচ1 ট্যাগটা তো ফার্স্ট স্টার্ট ট্যাগটা শুধু না, এর ক্লোজিং ট্যাগটাও আছে। তো ক্লোজিং ট্যাগটা কই, ও তো এই কোটেশনের মধ্যে রিড করবে। দেখেন ও কিন্তু আর ক্লোজিং ট্যাগ পাচ্ছে না, ক্লোজিং ট্যাগ না পেয়ে এ কে রিডই করতেছে না, ও এখানে আনকট ধরে রাখছে। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে কনক্যাটিনেশন করতে হবে। জাভাস্ক্রিপ্টে কনক্যাটিনেশন কিভাবে করে, জাভাস্ক্রিপ্টে কনক্যাটিনেশন করে হচ্ছে প্লাস সাইন দিয়ে, আর পিএইচপিতে করে ডট সাইন দিয়ে। দেখেন আমি বারবার পিএইচপি বলতেছি কেন, কারণ আমি আমি আপনাদের পিএইচপি শিখাবো। বেসিক সবগুলারই সেম, এটাও যা শিখতেছি ওটাও কিন্তু সেম, কিন্তু সিনট্যাক্সটা হচ্ছে লেখার ধরনটা আলাদা। এই কারণে আমি লেখার ধরনটা বলে দিতেছি, কিভাবে ভেরিয়েবল ওটাতে ডিক্লেয়ার করে এটাতে ডিক্লেয়ার করে, কিভাবে কনক্যাটেনেশন ওটাতে করে এটাতে করে। আপনারা কিন্তু এগুলা জিনিস খেয়াল রাখবেন। আর এই যে বলতেছি কিছুক্ষণ পরেই কিন্তু এগুলার কাজ আছে। ইভেন আমরা এই 3-4টা ক্লাস করবো জাভাস্ক্রিপ্ট, এর মধ্যে এগুলার অনেক কাজ আছে। আমরা কয়েকটা প্রজেক্ট করবো, ছোট ছোট কয়েকটা প্রজেক্ট করবো 2-3 দিনের মধ্যে। দেখেন তো আমি বেসিক বারবার বলতেছি, একটু আপনারা খেয়াল রাখবেন। তো এইটা কনক্যাটেনেশন করার জন্য আমাকে অবশ্যই প্লাস সাইন দিতে হবে। এটা কনক্যাটেনেশন হলো এর সাথে, এখন এ কে আবার এটার সাথে করতে হবে, এই কারণে আবার এখানে এসে এ একটা প্লাস সাইন দিলাম, একটা স্পেস দিলাম, স্পেস কোনো সমস্যা নাই। দেখেন এখন কি হলো, এখন ও এসে এটা রিড করলো, তারপর দেখলো প্লাস মানে ধরতে পারলো, তারপরে প্লাস এ ধরলো, তারপরে প্লাস দেখলো এটা ক্লোজিং ট্যাগ। তখন ও হচ্ছে বুঝে নিল যে না, এটা ক্লোজিং ইন্ডিং সব সেম। এখন আইডির নেমটা বোল্ড হয়ে আসছে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে ট্যাগ লেখা, এইচটিএমএল ট্যাগ লেখা, কিভাবে কনক্যাটিনেশন করা, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। হয়তো অনেক কিছুই আছে আজকে। আচ্ছা যাই হোক, যতটুকু পারি। এটা তো একটা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার গেল। আমি এখন আর এইটা খাদিজা নাম প্রিন্ট করতে হলে সেম ওয়ে সেম প্রসেস, এটার সাথে ওইটা আবার কনক্যাটিনেট করে দিবেন, ডুপ্লিকেট এটার সাথে, তখন আর এই যে এত লেখা লাগবে না। আচ্ছা আমরা এইভাবে আগে দেখি কি অবস্থা হয়। কনক্যাটিনেট এইখানে দিলাম বি, তাহলে কি হবে, এ নাম একবার প্রিন্ট হবে এইচন ট্যাগের মধ্যে, প্লাস আবার এইটা প্লাস এইটা প্লাস এইটা। দেখা যাক কি হয়। নিচে নিচে চলে আসছে, নিচে নিচে চলে আসার কারণ কি কেউ বলতে পারবেন এখানে দেখে, বলেন তো। ভাইয়া প্লাসের কারণে। না, প্লাস তো শুধু যোগ করে। আমাদের এইচন ট্যাগ কি ব্লক লেভেল এলিমেন্ট না, এর কথা। প্রথমে দুইটা এইটা, মেবি আলাদা দেখে। হ্যাঁ প্রথমে এইটা এইচন ট্যাগের মধ্যে এসে ও পুরো টুকাইয়ে বসে দিছে, তারপরে তো কনক্যাটিনেট এইটা আসছে, আবার এইটা নিচে বসবে। যদি আমি এক লাইনে আনতে চাই তাহলে এইগুলা ফেলে দেন, একটা এইচন ট্যাগের মধ্যে নেন। তাহলে এখন কি হলো দেখেন, এটা রিড করলো, তারপর এ, তারপর প্লাস বি কে করলো, তারপর বি, এটা কনক্যাটিনেট করলো। দেখেন আই থিংক একটা লাইনে চলে আসবে, দেখেন একটা লাইনে চলে আসছে। আমি চাচ্ছি এর মাঝখানে একটা স্পেস দিতে, বলেন তো স্পেস দেবো কিভাবে। এখন এ আর বি এর মধ্যে স্পেস দিতে হবে, কিভাবে দেব।
কারো আইডিয়া নাই এই যে কিভাবে যোগ করলাম, কার সাথে কি? যোগ করা মানে হচ্ছে একটার পাশে আর একটা বসে দেওয়া, এটা হচ্ছে কনক্যাটিনেশন। একটার পাশে আর একটা, তাহলে এই দুইটার মধ্যে স্পেস বসায় দেবো, কিভাবে দেব বলেন? একদম সহজ। মাইনাস যায়, হ্যাঁ ভাই, এ মাইনাস মাইনাস দিলে এ স্পেস, মাইনাস বি হবে কি? এ মাইনাস বি দিলে স্পেস হয়। এটা তো যোগ করতেছি না ভাই, এটা হচ্ছে কনক্যাটিনেশন। যোগ করা, এই যোগ সাইন মানে প্লাস সাইন এইখানে দেওয়া মানে হচ্ছে কনক্যাটিনেশন, মানে জোড়া দেওয়া, একটার পাশে আর একটা বসে দেওয়া। যোগ বিয়োগ তো আসবে ম্যাথমেটিক্যাল টার্মে। তো এইটা করার জন্য আমার কি দরকার? একটা স্পেস দরকার না? স্পেসটা আমি জোড়া দেব। এই যে একটা স্পেস দিলাম, তারপরে প্লাস দিলাম, কি হলো? একটা স্পেস দিলাম। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত স্পেস দেন সে একটা করে স্পেস ধরে নেয়। আপনি যদি এইখানে 5টা স্পেস দেন ওরা বুঝতে পারে, কিন্তু এখানে কি করলাম আমি দেখেন, প্রথমে এইচ অন ট্যাগ প্লাস, এইভাবে লিখি। প্রথমে কি করলাম? প্লাস করলাম কাকে? এ কে যোগ করলাম, তারপরে প্লাস কাকে যোগ করলাম? স্পেসটাকে যোগ করলাম, তারপরে কি প্লাস, তারপরে বিটাকে যোগ করলাম। দেখেন এখানে কি করলাম? স্পেসটাকে যোগ করলাম, দেখি আসে নাকি এইভাবে। চলেন দেখা যাক। না, কারণ কি বলেন? চলেন আমরা কনসোল ডট লগে দেখে আসি। কনসোল ডট লগে এখন কোনো এরর নাই, কারণ কোনো সিনট্যাক্স এরর নাই। ভাইয়া কমা দিলে হবে? না, কমা দিলে হবে না। এইখানে একটা ফাঁক, যখনই স্পেসটা কি একটা স্ট্রিং না? অবশ্যই আপনাকে যখন লিখবেন একটা স্ট্রিং অবশ্যই লিখতে হবে, স্ট্রিং এর মধ্যে দিতে হবে আপনার স্পেস। স্পেসটা একটা স্ট্রিং হিসেবে ধরতে হয়। যেহেতু যখনই আপনি স্পেস দিলেন তখনই ও বুঝতে পারতেছে না যে স্পেসটা কি। যখনই আপনি স্পেসটা দিবেন তখনই অবশ্যই একটা স্ট্রিং এর মধ্যে দিতে হবে। দেখেন স্ট্রিং এর মধ্যে একটা স্পেস দিছি আর এটাকে যোগ করে দিছি, এটাকে আমি যোগ করে দিছি, সহজ বুদ্ধি। স্ট্রিংটাকে যোগ করে দিছি। দেখেন এখন যদি আমি রিলোড দেই একটা স্পেস চলে আসে। আপনি আর একটা স্পেস দেবেন তো কি করবেন বলেন? আর একটা স্পেস চাচ্ছি আমি, এইবারও বলতে পারবেন না? ভাই তাহলে কোটেশন আরেকটি স্ট্রিং দিব আর কি। এর মধ্যে স্পেস দেবো? না ভাই, স্ট্রিং আরেকটা দিব। আর একটা স্ট্রিং দিতে হবে। দেখেন এই স্ট্রিং এর মধ্যে যদি আমি 1000টা স্পেস দিই ও কি নেয়? দেখেন একটা স্পেসই নেবে, কারণ ব্রাউজার বুঝতে পারে যে আপনি যত স্পেস দেন একটাই। যদি আর একটা স্পেস চান তাহলে আবার কনক্যাটেনেশন করবেন, প্লাস দিবেন, আবার একটা স্ট্রিং সাইন দিবেন, তার মধ্যে স্পেস, তারপর প্লাস আছে। দেখেন এখন দুইটা স্ট্রিং হবে, প্লাস স্ট্রিং প্লাস স্ট্রিং প্লাস বি, আমাদের স্পেস দিছি না, আমাদের দেখতে হবে। অর্থাৎ আমাদের লজিক ঠিক আছে, স্ট্রিং প্লাস এটা এটার সাথে যোগ করছি, আমরা এইখানে লিখি একটা বি, এ এর আগে এ ঠিকই আসছে, একটা স্ট্রিং আসে নাই। কেন আসে নাই? এর পাশে একটা স্ট্রিং আসবে এখন, কিন্তু এইখানে ও ধরে নিচ্ছেই যে ব্রাউজার যে এই নেমের মধ্যেই, যেহেতু আমাদের সিঙ্গেল লাইন লেখা, নেমের মধ্যে ইন্টেলিজেন্স থেকে ধরে নিচ্ছে যে একটা নেমের মধ্যে একটা স্পেসের বেশি স্পেস হয় না। তবে যদি এরপরে স্পেস দিই অবশ্যই আসবে, এরপরে স্পেস আসে। এখন আবার যদি স্পেস দেন নেবে না, কারণ একটা লাইনে একটা বেশি স্পেস হয় না, এটা ইন্টেলিজেন্স ধরেই নেয়। সো এটাতে আমাদের কষ্ট করতে হয় না, যখনই আপনি 2টা 3টা মনের বলে স্পেস দেন কষ্ট করতে হয় না।
এইখানে আপনি ব্রেক ট্যাগ দিতে পারেন কিভাবে, এই যে HTML এই সন ট্যাগ যেভাবে দিছি ব্রেক ট্যাগও সেইভাবে দিছি, প্যারাগ্রাফ ট্যাগও সেইভাবে, এই সার ট্যাগও সেইভাবে সেম ওয়েতে দিবেন। তবে আমরা জাভাস্ক্রিপ্টে দেখলাম ট্যাগ লেখা, জাভাস্ক্রিপ্টে স্টাইল লিখলে হয় না? জাভাস্ক্রিপ্টে আমরা একটা দেখি স্টাইল লেখা যায় নাকি, এগুলা তো দেখলামই আমরা। জাভাস্ক্রিপ্টে আমরা স্টাইল লিখব, কিভাবে স্টাইল লিখব চলেন দেখি। অন, এটা তো ধরলাম ইনপুট, আমরা আউটপুট, আচ্ছা আমরা তো ইনপুটের মধ্যে ঢুকাইছি, এটা থাক, আমরা আরেকটা সহজভাবে নেই, এটা ছিল থাক সমস্যা নাই, আমরা ডকুমেন্ট ডট রাইট সহজে এটা নেই, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যদি আমরা কিছু লিখি, আচ্ছা আমরা এটাতেও লিখবো না, আমরা তো ইনপুট দেখলাম না, আমরা একটা ইনপুটে লেখালেখি দি, আমরা তো খালি ইনপুটে এইভাবে দেখলাম, কি হলো এটা কমেন্ট আউট করি, আমরা এটা আমাদের ইনপুট না, এটা হচ্ছে আমাদের এই সন, আমরা এটা ফেলে দেব বর্তমানের জন্য। দেখি আমাদের ইনপুটটা আগে দেখায় নাকি, আমাদের দেখাচ্ছে হেয়ার ইজ মাই হেডিং, এটা আমাদের ইনপুট। আমি চাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে থেকে এই ইনপুটটাকে ধরছি, আমরা তো ইনপুট ধরি না এর আগে, তো আমরা প্রথমে কি করলাম, এই ইনপুটটাকে ধরলাম, ধরে এটাকে স্টাইল করব, অর্থাৎ এই লেখাটাকে রেড ফন্ট সাইজ হ্যান্ডেল যাই করার ইচ্ছা তাই করব। এটা করার জন্য জাভাস্ক্রিপ্টে স্টাইল লেখার জন্য খুবই সহজ, আপনি শুধু এইখানে এসে এর পাশে একটা ডট সাইন দিয়ে স্টাইল লেখা লিখে দেবেন, STYLE স্টাইল, তারপর একটা ডট সাইন দিবেন, দিয়ে আপনার কি প্রপার্টি ধরবেন সেটা, আমি দিলাম কালার, এই কালারটা প্রপার্টি দিলাম, এখন ভ্যালু দিতে হবে, ভ্যালু কিভাবে দিতে হবে, যেহেতু এটা কোনো ফাংশন না সেহেতু তার প্যারেনথেসিস আসবে না, তো এটা একটা প্রপার্টি, এই কারণে একটা স্পেস দিলাম, ইকুয়াল দিলাম, দিয়ে একটা কালার দেব, কালার অবশ্যই কোটেশন মার্কের মধ্যে দিতে হবে, আর এডি আমি রেড দিলাম, দেখি হয় নাকি, কি ধরলাম, আমি এই HTML ট্যাগটা ইনপুটের মাধ্যমে ধরলাম, অর্থাৎ আমি তো প্রথমে বলছি এটা একটা ইনপুট, এলিমেন্ট ইনপুট ধরার জন্য এই অন আইডি দিয়ে এটা ধরলাম, ধরে কি করলাম স্টাইল কালার দিলাম, সিএসএস জাভাস্ক্রিপ্ট স্টাইল করার জন্য এভাবে লিখতে হয় স্টাইল ডট, তারপর কি প্রপার্টি কালার, এখানে ফন্ট সাইজও দিতে পারেন তাই, তারপরে কালারটা রেড দিলাম, দেখি কি হয়, এখন সেভ দিলাম, দেখেন আমাদের কালার চলে আসছে। আমি যদি ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি যা ব্যবহার করতে চাই তাই পারবো। এখন কথা হলো একটু দ্রুত দিতে হবে, এখন আমি চাচ্ছি একটু যোগ বিয়োগ গুণন ভাগ করি, var x সমান 2, var y equal to 3, var x plus y লিখছি আমি, var x y z equal to লিখবো এখানে আমি x প্লাস y, মানে এই দুটা ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেই ভেরিয়েবলটাকে যোগ করে আবার আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন যদি আমি প্রিন্ট করি var document dot write document dot write
এর মধ্যে যদি আমি জেডটাকে প্রিন্ট করি তাহলে কি আসবে বলেন তো? আমাদের ব্রাউজার কি শো করবে এখন? হ্যাঁ, x প্লাস y। x প্লাস ওয়াই। আর কেউ? দেখেন কি শো করে, কি লিখছে? ডকুমেন্ট ডট রাইট ইজ নট এ ফাংশন। আমার ভুল হয়েছে, ডকুমেন্ট ডট রাইট ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট। ও ডিটা বড় হাতের মনে হয়। ভুলে, হ্যাঁ ডিটা বড় হাতে রয়েছে, কারণ কি অবশ্যই এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন কি আসে, এক্স প্লাস ওয়াই আসে নাকি 2 3 আসে নাকি অন্য কিছু আসে? কি আসছে? 5 আসছে। কেন আসছে? ডকুমেন্ট রাইট দেখছে এখানে আসছে, দেখছে জেড, জেড কে একটা ভেরিয়েবল এখানে গেছে, তারপর দেখছে কি এক্স ওয়াই, এক্স ওয়াইটা কি, তখন উপর থেকে দেখছে রিড করে আসছে, দেখছে এক্স আর ওয়াই একটা ভেরিয়েবল, তখন এই 2 এইখানে বসে দিছে, এই 3 এইখানে ওয়াই জায়গায় বসে দিছে, বসে দিয়ে কি যোগ না, এটা ম্যাথমেটিক্যাল টার্ম জাভাস্ক্রিপ্টে অটো হয়। তো 2 আর 3 যোগ করছে, যোগ করে যে ফল এসেছে জেটের মধ্যে রাখছে আর জেডটাকে প্রিন্ট করছে, তখন এই 5 বসে দিছে। এখানে যদি আপনি মাইনাস দেন তাহলে কি হবে বলেন? বলেন। ভাইয়া 1। কি 1? -1। হ্যাঁ -1, কারণ আমরা হ্যাঁ মাইনাস। ও বুঝতে পারে ম্যাথ করে, আমরা তো নর্মালি বুঝতেছি 2 এর মধ্যে 3 বাদ দিলে তো -1ই থাকে, এই দেখেন -1 চলে আসছে। এই হচ্ছে ভেরিয়েবলের সুবিধা। দেখেন আপনি কিন্তু কোথাও চেঞ্জ করতেছেন না, শুধু অপারেটর চেঞ্জ করছেন। ইনটু দিলেন নরমালি 6 হবে, এটা তো সবাই জানে। দেখেন 6 ভাগ দিবেন নরমালি কত হবে, এই ফ্র্যাকশন একটা নাম্বার আসবে, দেখেন ফ্র্যাকশন একটা নাম্বার আসছে, 3 একটা নাম্বার আসছে। এই হচ্ছে আপনার ভেরিয়েবল এবার ডিক্লেয়ার করে আর এইভাবে যোগ বিয়োগ গুণন ভাগ করে। তো এখন কথা হলো যে এটা বাদ, এখন দেখেন আমরা কিন্তু চোখের দেখায় বুঝতেছি এই ভেরিয়েবলটা কি নাম্বার, এই ভেরিয়েবলটা নাম্বার, এই ভেরিয়েবলটা একটা ইন্টিজার। এখন কথা হলো যে আমি এগুলা দেখবো কিভাবে, এটা তো আমরা চোখের দেখায় বুঝতেছি, কিন্তু কম্পিউটার আমাদের অর্থাৎ প্রোগ্রাম আমাদের জাভাস্ক্রিপ্ট আমাদের বলে দেবে যে কোনটা কি নাম্বার কি ভেরিয়েবল, এটা আমরা বুঝবো কিভাবে? এটার জন্য একটা ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে TYPEOF, টাইপ অফ। এটা একটা ফাংশন, এই ফাংশন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট আসে ফাংশন আসলে, এই ফাংশনের মধ্যে আপনি যেই ভেরিয়েবলটা দিবেন সেটাই হচ্ছে বলে দেবে। যেমন আমি প্রথমে ওয়াই দিলাম, স্টেটমেন্ট ক্লোজ করলাম, এখন কি আসবে বলেন? বলেন তো। 3 আসবে। 3 আসবে। বাই হ্যাঁ। ডি কি? ইন্টিজার। ইন্টিজার। আর কি? আচ্ছা আপনারা এইটা বলেন আসবে কি আসবে না? চলেন দেখে আসে, আসে কি আসে না? কিছু আসছে? কেন আসে নাই এটা আমাকে বলেন। আমরা স্ট্রিং দেওয়া হয় নাই, হয় নাই, স্ট্রিংটা মনে হয় স্ট্রিং দিতে হবে। আমি তো ওকে বলছি এই ফাংশনের মাধ্যমে মানে আমি
ও বলে দেবে আমাকে যে এই ইয়াটা কি স্ট্রিং, নাম্বার না ইন্টিজার। আচ্ছা আমার এই ফাংশনটা কাজও আমাকে বলে দেবে, আমি তো আর স্ট্রিং নাকি আমি তো বুঝতেছি না, আমি ওকে কি দেব। কিন্তু কথা হলো আসে নাই কেন? আমি কি বললাম না যে আউটপুট দেখার 4টা ওয়ে? আমরা কি এখানে কোনো আউটপুট দেখার ওয়েটা দিছি? আপনি বলেন তো। এটা শুধু আমরা ফাংশন লিখছি, আমরা দেখবো কি সেটা কোন আউটপুট, এটাই তো বলি নাই আমরা। এটা বলে দিতে হবে না? প্রথমে আমরা আউটপুট বলবো, প্রথমে অ্যালার্টে দিই আমরা এ এল অ্যালার্ট, এই ফাংশনটা, এই ফাংশনের মধ্যে আমরা আউটপুট দেখব। কি করব তখন? এর মধ্যে হচ্ছে আমরা এটা ঢুকে দেব। মানে কি হলো? তখন আর এটা হবে না। মানে হলো আমরা এই টাইপ, মানে এই ভেরিয়েবলটা কি টাইপের সেটা দেখব অ্যালার্টের মাধ্যমে। ফাংশন আউটপুট ডিক্লেয়ার না করলে কখনোই সে আপনাকে আউটপুট দেখাবে না। এখন যদি রিফ্রেশ দেন, পপ আপ দিয়ে আসছে নাম্বার, মানে ওয়াই এর যে ভ্যালুটা সেটা একটা নাম্বার, অর্থাৎ ইন্টিজার, সে আমাকে দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখি আব্দুল্লাহ, এটা কি? আমরা তো এমনি দেখতেছি এটা স্ট্রিং, দেখি আসলেই দেখায় কিনা। জেড, এটা কার মধ্যে রাখছে? জেড ভেরিয়েবলের মধ্যে। জেডটা দেখি, চলেন রিফ্রেশ দিলাম, দেখেন স্ট্রিং দেখাইছে। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। সব সময় আউটপুট দেখতে হলে আপনাকে অবশ্যই আউটপুট ডিক্লেয়ার করে দিতে হবে। ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। তো কথা হলো মোটামুটি বেসিক শেষ, আরো অনেক বেসিক আছে, তবে আমরা প্রজেক্ট করতে করতে করার সময় দেখব। তবে আমরা এই ইনপুট আউটপুট দিয়ে কিন্তু কাজ করব, সব ইনপুট আউটপুট দিয়ে কাজ করব, যেটা বলছি সেটাই, কার মধ্যে কোনটা ঢুকাবো এটা দিয়ে কাজ করব। তো আমরা একটা ব্রেক নেব, ব্রেকের পর আমরা একটা প্রজেক্ট করব। এই আমি যে ইনপুট দিয়ে দেখাইলাম সেই ইনপুট দিয়ে প্রজেক্ট করব। আগে আপনাদের অবজেক্ট, বুলিয়ান এই দুইটা দেখানো হলো না, অ্যারে দেখানো হয় নাই, অনেক কিছুই বাদ আছে আপনাদের, আজকে শেষ করতে পারবো কিনা। তার আগে চলেন আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই, আর ব্রেকের পর একটু আসেন সবাই, কেউ মিস করেন না, আমি একটা প্রজেক্ট দেখাবো। হ্যালো, আপনার কি আছেন? জি ভাইয়া। চলেন আমরা লাস্ট কোথায় রাখছিলাম? আমরা এটা নেম প্রিন্ট করছি, এটা কি কাজ করছি, টাইপটা দেখছি অ্যালার্টের মাধ্যমে। এখন অ্যারে আর অবজেক্ট, আচ্ছা সেটা দেখাবো। তার আগে আমরা যতটুকু কাজ করছি এই এতটুকু কাজে আমরা ছোট একটা প্রজেক্ট করব। প্রজেক্ট করার জন্য দাঁড়ান, কিছু ইমেজ নিয়ে আসে, কোথায় আমার কথা, চলো
ক্লাস 23। এর মধ্যে একটা ইমেজ ফোল্ডার করব আমরা, যেহেতু ইমেজ আনতেছি। কি অবস্থা! আমরা যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা বাটন থাকবে প্রথমে HTML এ। আমরা এগুলো অফ করে দিই। কেন হচ্ছে না? উপরে লিখি কি করব আমরা প্রথমে দুইটা বাটন নেব। আমরা শুনতেছেন আমার কথা? আপনি কি সবাই আসছেন? বলেন তো। জি ভাইয়া। আপনাদের কোনো রেসপন্স নাই। আমরা এখন এইরকম একটা প্রজেক্ট করব যে দুইটা বাটন রাখবো, একটা অন একটা অফ, একটা লাইট রাখবো। যে একটা বাটন লাইটের সুইচ বানাবো, দুইটা সুইচ, বাটন বলতে সুইচ। সুইচে ক্লিক করলে হচ্ছে আমাদের যে বাল্বটা আছে ওইটাতে আলো জ্বলবে, সুইচে ক্লিক করলেই অফ করলেই অফ হবে। এইরকম একটা ইয়া করি, সুইচ SWITCH সুইচ অফ। সুইচ অন। আগে দেখি আনকট এরর। আচ্ছা, নাল দেখতেছেন, এটা কেন আসছে বলতে পারবেন? আনকট টাইপ এরর document.getElement by id is null। দেখালাম। এই দেখেন এইখানে জাভাস্ক্রিপ্টে আমি কি ধরছি, অন ডিপ ধরছি, কিন্তু এইখানে তো অন ডিপ কমেন্ট আউট করে দিচ্ছে। পাইছে? পাই নাই। এই কারণে আমার এই এররটা দেখাচ্ছে। এই এরর কারণে অনেক ঝামেলা করতে পারে, এই কারণে আমি অফ করে দিলাম। এখানে কোনো এরর থাকা যাবে না। দুইটা বাটন রাখলাম, সুইচ অফ সুইচ অন। তো এইটাতে আমরা একটা ডিভ নেই, ডিভের মধ্যে রাখি, মাঝখানে নিয়ে আসি। স্টাইল দেই, মার্জিন 50 পিক্সেল অটো। এটা আমি মাঝখানে আনলাম, অটো কাজ করে নিই। ও উইথ না ইয়া দিলে তো কাজ করবে না, একটা তো ইয়া দিতে হবে। যাই হোক আমি 50% রাখি, ও তো ধরতে পারতেছে না উইথ না দিলে।
যাই হোক, আমি এইখানে রাখলাম উপর নিচে ডানে বামে সব 50% দিলাম। আমি চাচ্ছি যে এইখানে একটা ইমেজ থাকবে, ইমেজটাকে আমরা হচ্ছে অন অফ করব। এইটার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারি। প্রথম অবস্থায় আমাদের ডিফল্ট ভাবে ইমেজ থাকবে, ইমেজটা আমরা মাঝখানে না নিচে দেই। আমরা একটা ইমেজ আনি, আইএমজি, আমরা ধরেন ইমেজটার মধ্যে ইমেজ আনে, ইমেজের মধ্যে আমাদের অফ দিতে পারে না দিতে পারে। দেখেন আমাদের একটা ইমেজ আসছে, আমরা কি করব, এটাতে ক্লিক করলে ইমেজটা অর্থাৎ এই বাল্বটা অন হবে, এটাতে অফ হবে, এটাতে ক্লিক করলে অন হবে। তো আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করি, এরকম তো কোনো ইয়া নাই। আমরা যতই ইয়া দেখি আমাদের ওয়েবসাইটের ডিজাইনে যে কত সুন্দর সুন্দর ইফেক্ট, কিন্তু ব্যাক এন্ডে সবকিছুই টেকনিক্যালি ঢুকে দেয়, টেকনিক্যালি করে। তো এই ক্ষেত্রে আমরা ইমেজটাকে হচ্ছে, ইমেজটা কিন্তু কখনোই জ্বলে উঠবে না, কারণ এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিসিটি লাগবে। তো আমরা কি করতে পারি, একটা বাল্ব, এটা তো অফ ইমেজ, একটা অন ইমেজ এই ইমেজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। অর্থাৎ প্রথম অবস্থায় অফ থাকবে, আর সুইচে ক্লিক করলে অন হবে। তাহলে এটা কিভাবে করতে হবে, আমরা কিন্তু প্রথমেই দেখে আসছি যে আমরা এইচ অন ট্যাগের মধ্যে একটা ট্যাগ নিয়েছিলাম, তার মধ্যে বাংলাদেশ ঢুকিয়ে দিছিলাম। তো এটাতেও সেম প্রসেস, একটা ইমেজ রাখছি HTML এ, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই HTML এ ঢুকিয়ে দেব। এটা করার জন্য কি করতে হবে আমাকে বলেন তো? আউটপুট ফাংশন যেটা আছে ওটা গেট এলিমেন্ট, যেটা না, একটু জোরে বলতে হবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট দিয়ে বাই আইডি, আইডি দিয়ে আমরা কোনটা ধরবো, এই ইমেজটা ধরবো। কই, এই ইমেজটা ধরবো। এই ইমেজটা ধরে আমরা যেটা ঢুকিয়ে দেব ওইটা হচ্ছে ইনার HTML এর মাধ্যমে ঢুকিয়ে দেব। এইভাবেই তো না? এখন এইভাবে তো ঢুকিয়ে সরাসরি দিতাম, এখন আমরা এখানে বাটনে ক্লিক করলেই ঢুকবে। এর আগে কি করছি, এখানে আমরা ঢুকে দিছি, ঠিক আছে, দেখেন ন্যাশনাল বাংলাদেশ ঢুকে দিছি। কিভাবে ঢুকে দিছি, যখন ব্রাউজার লোড দিছি, রিলোড দিছি, তখনই হচ্ছে এটা ঢুকে গেছে। কিন্তু এইখানে আমার এইরকম করতে হবে যে যদি আমি এরকম ঢুকে দিই তাহলে কিন্তু ব্রাউজার রিলোড দেওয়ার সাথে সাথেই ঢুকে যাবে। কিন্তু আমার এরকম করতে হবে যে বাটনে ক্লিক করলেই এর মধ্যে ঢুকবে। এটার জন্য বাটনে একটা অন ক্লিক ফাংশন আছে, অন ক্লিক ইভেন্ট, অর্থাৎ অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউটের ভাষায় বলতে পারি, আর জাভাস্ক্রিপ্টের ভাষা হচ্ছে ইভেন্ট। অন ক্লিক একটা ইভেন্ট আছে যেখানে হচ্ছে ক্লিক করলেই এই ইভেন্টটা কাজ করে। অন ক্লিক মানে একবার ক্লিকেই এটা কাজ করে। বুঝতে পারছেন? এখন তাহলে জি ভাইয়া। এখানে অন ক্লিক লিখি, অন ক্লিক একটা অ্যাট্রিবিউট দেখেন, লিখলেই আসে CLI, অন ক্লিক লিখলাম। অন ক্লিক লেখার পর অটো ডাবল কোটেশন আছে, এর মধ্যে হচ্ছে আমরা আমাদের এই ফাংশনটা লিখব। তবে এখানে একটু চেঞ্জ হবে, যেটা বলতেছি সেটা হচ্ছে, দেখেন আমরা প্রথমে লিখলাম ডকুমেন্ট ডট DOCUMENT, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সবগুলো প্রথম ওয়ার্ড বড় হাতের। এইখানে আমার আইডি ধরতে হবে। এখন এইখানে আমরা কিসের আইডি ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডিটা একটা ইনপুট, আমরা ইনপুট আইডি ধরবো না? আমাদের এখানে ইনপুট কোনটা, তাদের বেশি থাকছে। এখানে আমাদের ইনপুট এটা না, ইমেজ না,
ইমেজের মধ্যে একটা আইডি ধরবো, আইডি, এটার নাম দেব সুইচ, এস, একটা ভালো নাম দেই, নেম। এই দেখেন নেম দিলে কি হয় একটু পরে দেখাবো। হাজি বিজি, হাজি বিজি একটা আইডির নাম দিলাম না। এখন এই আইডিটাকে আমরা ধরবো, কপি করলাম, এইটার পিছিয়ে তো ধরবো না, ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, এটার সাথে এটা যেহেতু একটা ফাংশন, একটা ফাংশন লিখতে হবে, তার মধ্যে কোটেশন, তার মধ্যে হচ্ছে আমাদের আইডিটা ধরতে হবে, আইডিটা ধরলাম। এখন কি করতে হবে, এখন এটা এই যে আমরা এইখানে কি করছি, ইনার এসটিএমএল করছি না, অর্থাৎ ইনার এসটিএমএলটা ঢুকাইছি। অন ক্লিকে একটা সুবিধা আছে, এটা না লিখেও আপনি সরাসরি এই পাশে এসে, যেহেতু এটা ইমেজ কোনো ট্যাগ না, সেহেতু আপনি একটা সোর্স দিতে পারেন। সোর্স দিতে আমরা স্টাইল কিভাবে লিখছি, ডট স্টাইল, তাহলে এখানে ডট সোর্স, সোর্স লেখার অ্যাট্রিবিউটটা কি আমাদের এসআরসি, এসআরসি তো অ্যাট্রিবিউট, এসআরসি। তারপরে ইয়া দেবেন ইকুয়াল টু কোটেশন, কোটেশন এর মধ্যে হচ্ছে আমরা আমাদের সোর্সটা দেব, এটাতে এখন আর এটা দরকার হচ্ছে না, এর মধ্যে আমরা সোর্সটা দেব। এর মধ্যে আমাদের সোর্স কোথায় আছে, ইমেজ আছে, এআইএমএ জি এস স্ল্যাশ, আমাদের ইমেজের নাম হচ্ছে পিআইসি আন্ডারস্কোর, এটা কি অফ, সুইচে চাপ দিলে এটা অফ হবে, মাল আন্ডারস্কোর বি কিউএল বি ও ডট জিআইএফ লেখেন, লিখলাম। আপনারা মনে হয় লেখার সময় বুঝতে পারছেন যে এইরকম হচ্ছে কেন, এইরকম, এটা পুরা ভুল স্ট্রাকচার হয়েছে। ইয়া ইয়া কিন্তু ঠিকই আছে, সব লেখা ধরন সব ঠিক আছে, তারপরে ভুল দেখাচ্ছে। দেখেন কোথায় কোথায় ভুল দেখাচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত হলুদই ঠিক আছে, এরপরের থেকে হচ্ছে আমরা আইডি দেখেন কালার চেঞ্জ, এটা কালার চেঞ্জ সবকিছু ভুল দেখাচ্ছে। চলেন দেখি সেভ দিই কি হয়, সেভ দিলে এখন কি হতে পারে, এটা কি ভুল আমাকে বলেন তো, এটা কি ধরনের ভুল? ভাই স্ট্রিং মনে হয় ডাবল পড়ছে। না দেখেন এই স্ট্রিংটা, এই শেষের স্ট্রিংটা, এই স্ট্রিংটা এটার, এই স্ট্রিংটা এটার, দেখেন কো ডাবল কই, মানে এটা ভুল হয়েছে। তো কি ধরনের ভুল এটা, মানে কি ধরনের ভুল এটা, আমি তো কনসোল ডট লগে গিয়ে দেখতে পারবো কি ধরনের ভুল। এটা সিনট্যাক্স ছিল, দেখেন আমি সেটেলন করি, আসে নাই, কেন আসে নাই সেটা বলতেছি। এইটাতে আপনাদের একটা শিক্ষা আছে, কারণ এই ভুলটা কনসোল ডট লগ ধরতে পারতেছে না, কারণ আমার সিস্টেম সবই ঠিক আছে, আমার লজিক্যালি কোনো ভুল নাই, মানে লজিক্যালি যেই ওয়েতে লেখা হয় সে ওয়েতে কোনো ভুল নাই, এই কারণেই ধরতে পারতেছে না। তবে এখানে ভুল, এখানটা কোড এডিটর ধরে দিচ্ছে, মানে দেখেন কালার চেঞ্জ। এই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা, মাথায় রাখবেন, যখনই আপনার বাইরে ডাবল কোটেশন হবে, ভিতরের সবগুলা মানে একটা কোটেশনের মধ্যে যদি আর একটা কোটেশন হয়, বাইরে যদি ডাবল কোটেশন হয় ভিতরের সবগুলা সিঙ্গেল কোটেশন হবে, আর বাইরে যদি সিঙ্গেল কোটেশন হয় ভিতরের সবগুলা ডাবল কোটেশন হবে। এটা সবচেয়ে বড় শিক্ষা, এটা মাথায় রাখবেন। তো এই দেখেন বাইরে আমার ডাবল কোটেশন, তো আমি কিভাবে লিখি, বাইরে ডাবল কোটেশন দিলে ভিতরে নর্মাল আমি সিঙ্গেল কোটেশন লিখি। তো বাইরে যদি ডাবল কোটেশন হয় ভিতরে অবশ্যই সিঙ্গেল কোটেশন। দেখেন কিভাবে সিঙ্গেল কোটেশন, যখন এখানে ডাবল কোটেশন দিছিলাম
তখন এইটুকু হচ্ছে ধরে নিছে এই ডাবল কোটেশনে, পরে আরটুকু রিড করতে পারে নাই। সব সিঙ্গেল কোটেশন দেন, দেখেন সব ঠিক হয়ে যাবে। দেখছেন ঠিক হয়ে গেছে। যখনই বাইরে ডাবল কোটেশন তখনই ভিতরে সিঙ্গেল, যদি বাইরে সিঙ্গেল দেন ভিতরে ডাবল দেবেন। এইটাই হচ্ছে ওই। সেভ করি, দেখি কি অবস্থা। অফ, এ তো অফ ইমেজে দিছি। চলেন এটা ক্লিক করলে তো হবে, কাজ হবে, কিন্তু দেখতে পারবেন না কারণ এটা তো অফ ইমেজে আছে, অফ ইমেজে। যদি আমরা এই ইমেজটা অফ করে রাখি তাহলে দেখেন কি হয়। সেভ দেন, ইমেজ নাই, ক্লিক করেন ইমেজ চলে আসছে, ক্লিক করেন ইমেজ চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা এটাতে ক্লিক করলেই আর একটা নতুন ইমেজ আসবে, অর্থাৎ ওটা জ্বলানো ইমেজ আসবে, ওটা মনে হবে জ্বলতেছে। তো চলেন, এইটা হচ্ছে ইয়ার ইমেজ, অফ ইমেজ। এটা আমরা ডুপ্লিকেট করি, সুইচ অন কাট করে সুইচ অনের কাছে লিখে দেই। আর এই ইমেজের নাম মেবি বাল্ব অন, এটা কিন্তু ইমেজের না। দিলাম, এটাকে নিচে আনি, এখন আমার কি হলো, এরকম আসলো। এখন আমার প্রজেক্ট যখন সুইচ অফ অবস্থায় আছে, যখন আমরা এটা চাপ দেবো অন হয়ে যাচ্ছে, যখন এটা চাপ দেবো অফ হয়ে যাচ্ছে। লজিক কাকে বলে? আমার এখানে কিন্তু দুইটা ইমেজ, অর্থাৎ শুধু ঢুকে দিচ্ছি অন ক্লিকের মাধ্যমে, বাটনে ক্লিক করলে অন ক্লিকের মাধ্যমে এটা ঢুকে দিচ্ছি, এই ইমেজের পরিবর্তে ওই ইমেজ আসতেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আলো জ্বলতেছে। একেই বলে লজিক। এই প্রজেক্ট যদি বুঝতে পারেন তাহলে আপনি inner.html এর, অর্থাৎ এই যে অন ক্লিক ফাংশনটা বুঝছেন, কারণ একবার ক্লিক করা, ক্লিক না করলে এটা কাজ করবে না, ক্লিক করলেই এ কাজ করবে। ক্লিক করলে কি কাজ করতেছে, document.getElementById, এই আইডিটা যাইতেছে, আইডিকে এই আইডি পাইছে, এই আইডি খুঁজতেছে খুঁজতেছে, এখানে আইডি পাইলো। এখানে আইডি পাওয়ার পর কি করলো, ডট সোর্স দিয়ে এইখানে যে ইনপুট আছে এটা রিপ্লেস করে এর ভিতর যে ইনপুট এটা ঢুকিয়ে দিল। আবার সেম, যখন আবার এটাতে ক্লিক করতেছেন তখন এর মধ্যে যে ইনপুট মানে থাকে, যাই থাকুক, যত যেটা ঢুকে দিই, এটা ক্লিক করলে তখন এই আইডি ধরে এটা ঢুকিয়ে দিচ্ছে। এই প্রজেক্ট যদি বুঝতে পারেন তাহলে inner.html এর, অর্থাৎ document.getElementById, এই ইনপুট আর inner.html এর আউটপুট, এটা সম্পূর্ণই বুঝতে পারবেন। তার উপর হচ্ছে কিভাবে ডট দিয়ে স্টাইল লিখতে হয়, সোর্স লিখতে হয়, এই অ্যাট্রিবিউট গুলো বুঝতে পারবেন যদি এই প্রজেক্টটা বুঝতে পারেন। তো এই হলো আমাদের ছোটখাটো একটা প্রজেক্ট জাভাস্ক্রিপ্টের, আমরা যতটুকু করছি ততটুকু একটা প্রজেক্ট করলাম। এখন আমার কথা হলো, এই প্রজেক্টের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে, মানে বুঝতে সমস্যা? জি ভাই, না থাকলে ভালো। আর সমস্যা আছে ভাই। বলেন। যদি দেখাতেন। এটা আরেকবার বলেন ভাই, বুঝতে সমস্যা হচ্ছে। ওই বলার পরিবর্তে আমি আরেকবার করে দেখাই আপনাকে। বাটন, বাটনের মধ্যে অন, বাটনের মধ্যে অফ, দুইটা বাটন নিলাম। তার নিচে একটা ইনপুট ইমেজ নিলাম, ইমেজের মধ্যে প্রথম অবস্থায় এই ইমেজটা আমি রেখে দিলাম। চলেন দেখি এর আউটপুট কি আসে। এই যে এরকম আসলো, আমরা তো স্ট্রিম পারি অন অফ। এখন আমি কি করব, এখন আমি অনটাকে, অর্থাৎ এই বাটনটাকে ক্লিক করলেই এই যে ইনপুটটা আছে, এই ইনপুটের এই ইমেজের পরিবর্তে অন্য একটা কিছু আসবে, লেখা দিলে লেখা আসবে, ইমেজ দিলে ইমেজ আসবে, যে কোনো কিছু দিলে আসবে।
মানে এটা কিভাবে করব? এটা তো সরাসরি দেই আমরা, তাহলে ব্রাউজার রিলোড দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে এটাতে ক্লিক করলে, আর এটাতে ক্লিক করার জন্য একটা ইভেন্ট আছে, সেটার নাম হচ্ছে অন ক্লিক। চলেন আমরা এই বাটনে অনে একটা অন ক্লিক ইভেন্ট ব্যবহার করব। অন CLICK অন ক্লিকের মধ্যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট থেকে ইনপুটের মধ্যে কোনো কিছু পুশ করি, সেটা হচ্ছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরে ইনার HTML দিয়ে পুশ করি, এটা লেখা। তবে আরো ওয়ে আছে, যেমন CSS পুশ করা যায়, আর ইমেজ সোর্স যে কোনো কিছু পুশ করা যায়। তো এইখানে আমরা সোর্সের মধ্যে হচ্ছে অন ক্লিক, যখন এটাতে ক্লিক করলে আমরা ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে একটা আইডি ধরি, আইডি ধরলাম হোপ। এই আইডি ধরে আমরা এর মধ্যে একটা ফাংশন লিখবো, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে লেখা আছে, আমরা এটা কপি করি। এটা হচ্ছে ইনপুট, এই পর্যন্ত হচ্ছে ইনপুট। তো এই ইনপুটটাকে, এই যে এটা আমাদের ইনপুট না, এটাকে আমরা ধরবো আইডিটা কপি করে। ইনপুটটাকে ধরতে গেলে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আইডি হোক ক্লাস হোক যে কিছু হোক, এর মধ্যে অবশ্যই স্ট্রিং সাইন দিতে হবে। আর যখন বাইরে আপনি ডাবল কোটেশন দেবেন, তখন ভিতরে যদি কোটেশনের দরকার হয় অবশ্যই সিঙ্গেল কোটেশন দেবেন। আইডিটাকে ধরলাম, ধরে পুশ করব। কি পুশ করব? একটা সোর্সের মাধ্যমে ইমেজ পুশ করব। আর সোর্স নিতে আমাদের SRC, এটা আমরা জানি। আর পুশ করার জন্য SRC তো একটা ফাংশন না, এই কারণে প্যারেনথেসিস না দিয়ে আমরা ইকুয়াল দিয়ে সরাসরি হচ্ছে এই স্ট্রিং সাইনের মধ্যে আমরা সোর্সের যে আমাদের যে এখানে ইমেজটা আছে, সেই ইমেজের লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেব। এটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। অর্থাৎ অন ক্লিকে ক্লিক করলে এটা দিয়ে ইনপুট ধরলাম, ইনপুট ধরে এইটা এই ইনপুটের মধ্যে পেস্ট করে দিলাম, ঝামেলা শেষ। দেখেন আমরা সেভ করি, রিফ্রেশ দিই, যখন অনেক ক্লিক করলাম তখনই ওই ইমেজের পরিবর্তে এই ইমেজটা চলে আসছে। আর আমরা কিন্তু প্রথমে এখানে দুইটা ইমেজ নিয়ে আসছি, দেখেন একটা ইমেজ দুইটা ইমেজ, আমরা কিন্তু আলাদা কিছু করি নাই। বুঝতে পারছেন ভাই? যদি বুঝতে পারেন, আপনাদের হাতে 30 মিনিট সময় আছে, এই সময়টা দিয়ে আপনারা ইয়া করবেন। সেম কাজ, আমি তো বাল্ব দেখালাম, এটা কিন্তু ওই আপনাদের W3 স্কুল নামে একটা ওয়েবসাইট দেখাইছিলাম। এটা কি আপনারা ঢুকেন কখনো? দিনে কয়বার ঢুকেন? দেখবেন এই প্রজেক্টগুলো ওইখানেই আছে। আমরা যে প্রজেক্টটা করলাম, এই প্রজেক্টটা ওইখানকারই প্রজেক্ট, ওইখানে অনেক কিছু আছে। তো আপনারা এখন সেম প্রজেক্টই করবেন, তবে মানুষ রান করবে। দুইটা বাটন থাকবে, একটা স্টপ একটা রান। স্টপে ক্লিক করলে মানুষ রান করবে, আর রানে ক্লিক করলে আর স্টপে ক্লিক করলে মানুষ স্টপ হয়ে যাবে। এটা আপনি এখন করবেন। আর এই ইমেজগুলো অবশ্যই GIF ইমেজ হতে হবে, নইলে কিন্তু রান করবে না। আর আপনারা তো GIF ইমেজ সম্বন্ধে জানেন। সেম কাজ করে ফেলান।